নমস্কার। শুভ সন্ধ্যা। সবাইকে ইংরেজি নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে। আজকের রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের বিশেষ আলোচনা সভা। এই আলোচনা সভায় উপস্থিত রয়েছে আমার সঙ্গে প্রকাশ চক্রবর্তী, আমি সমীরণ দাস, প্রফেসর প্রদীপ বাসু মহাশয় এবং প্রফেসর বিশ্বজিৎ রায় মহাশয়। আজকের আমাদের আলোচনার বিষয় বিবেকানন্দের রামরাজ্য সম্বন্ধে দু একটা কথা। আজকের এই আলোচনা সভায় সভাপতিত্ব করবেন অধ্যাপক প্রদীপ বসু মহাশয়, অবসরপ্রাপ্ত অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, প্রাক্তন ডিন অফ আর্টস, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। আজকের এই আলোচনার মুখ্য আলোচক বিশ্বজিৎ রায়, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। আজকের এই আলোচনাটি শুরু করার জন্য আমি সভাপতি মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। সকলকে স্বাগত জানাই আজকের আলোচনায়। আর প্রথমেই ধন্যবাদ জানাই রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র এবং তার সমীরণ দাস অধ্যাপক আর প্রকাশ চক্রবর্তী তাঁদের, যারা দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় আর রাষ্ট্রবিজ্ঞান, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, সংস্কৃতি ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা চক্রগুলির আয়োজন করে চলেছেন আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা ভাষায়। আজকের বিষয় হচ্ছে বিবেকানন্দের রামরাজ্য সম্বন্ধে দু একটি কথা। প্রথমে আমি একটু বক্তার পরিচয় দিই খুব সংক্ষেপে। তিনি অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ রায়, একটি অত্যন্ত সুপরিচিত নাম, কারণ আমরা বিভিন্ন সংবাদপত্রে বা পাবলিক সেমিনারে তার বক্তব্য শুনেছি ইতিমধ্যেই। অত্যন্ত চিত্তাকর্ষক, আগ্রহোদ্দীপক বিশ্লেষণ এবং বক্তব্য রাখেন বলে তিনি ইতিমধ্যেই বাংলার জনমানসে একটা বিশিষ্ট স্থান অধিকার করে নিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে তার একজন ভক্ত, যদিও তিনি আমার চেয়ে অনেক ছোট, কিন্তু আমি তাকে খুব শ্রদ্ধা করি। তিনি যে রাজি হয়েছেন তার জন্য আমি খুব কৃতজ্ঞ। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতা করেন, গবেষণা করেছেন বঙ্গদেশে উচ্চশিক্ষায় বাংলা ভাষা ও সাহিত্যের অন্তর্ভুক্তি ও বিকাশ নিয়ে। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে তার সম্পাদিত বই স্বামী বিবেকানন্দের বাংলা রচনা সংকলন। অন্যান্য অজস্র রচনার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তার গ্রন্থ রবীন্দ্রনাথ ও বিবেকানন্দ, স্বদেশে, সমকালে, শাসকের মন বদল অথবা বিপ্লব। এছাড়া আছে দ্য কেমব্রিজ কম্প্যানিয়ন টু টেগোর সংকলনে তার রচনা, তার রচিত প্রবন্ধ রবীন্দ্রনাথ অ্যান্ড হিজ টাইমস। সুতরাং শুধু বাংলার মধ্যেই সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও তার অবদান স্বীকৃত। এছাড়া সংবাদপত্রে, আমি তো আগেই বললাম, কলাম লিখতে এবং সাহিত্যিক গদ্য রচনায় তিনি তার দক্ষতার পরিচয় দিয়েছেন এবং গণপরিসরে জনপ্রিয়তা লাভ করেছেন। আমি আজকের বিষয় সম্পর্কে আবার নিজের জ্ঞান খুবই কম। আমি একবার বোধহয় বিবেকানন্দের রাজনৈতিক তত্ত্ব নিয়ে একটা বড় প্রবন্ধ লিখেছিলাম বাংলায়, তবে রামরাজ্য বিষয়ে আমার জ্ঞান খুবই কম। সেই জন্যে আমি নিজেই খুব আগ্রহ ভরে অপেক্ষা করছি তার বক্তব্য শোনার জন্যে। আর বিশেষ করে আজকে যখন আমাদের প্রিয় মাতৃভূমি ভারতবর্ষ একটা সংকটের মধ্যে দিয়ে চলেছে, আজকে হিন্দুত্ববাদ এতটাই প্রবল আকার ধারণ করেছে, তারা এমনকি রামকৃষ্ণ বিবেকানন্দ ঘরানার যে উদার হিন্দু ধর্ম, সেই ধারণাকে তারা চ্যালেঞ্জের মুখে ফেলেছেন।
তো এই নিয়ে যথেষ্ট বিতর্ক ইতিমধ্যেই চলেছে। বিবেকানন্দ কি আজকে বাবরি মসজিদকে ধ্বংস করার পক্ষপাতী হতেন যদি বেঁচে থাকতেন? রাম রাম এবং রামরাজ্যের প্রতি তাঁর শ্রদ্ধার কথা আমরা বিভিন্ন লেখায় পড়েছি। বিশেষ করে ধরুন 1900 সালে ওই ক্যালিফোর্নিয়াতে 31শে জানুয়ারি তিনি একটি লেকচার দিয়েছিলেন, সেখানেও দীর্ঘ আলোচনা করেছিলেন রামায়ণ নিয়ে। তো কিন্তু এটা কি বলা যায় যেভাবে হিন্দুত্ববাদীরা প্রচার করছে যে বিবেকানন্দ হলেন উগ্র হিন্দুত্বের সমর্থক, সেটা কি আদৌ বাস্তবসম্মত? গবেষণা করে কি তার সমর্থনে কিছু তথ্য পাওয়া যায় আদৌ? আবার অন্যদিকে আমরা শুনছি, কিছুদিন আগে একজন বলেছিলেন বিবেকানন্দ হলেন বামপন্থী, তাই নিয়ে আবার বাংলার শাসক দলও আপত্তি করেছেন, তারা বলেছেন বিবেকানন্দ বামপন্থী ছিলেন না। আবার গবেষণার ক্ষেত্রে, একাডেমিক গবেষণার ক্ষেত্রে আমরা দেখেছি যে বিবেকানন্দের মধ্যে সমাজতন্ত্রের কিছু কিছু ধারণা নিশ্চিতভাবে ছিল। তো বিবেকানন্দের মধ্যে অনেক স্ববিরোধী বক্তব্য আমরা দেখতে পাই। আসলে এত অল্প বয়সেই এক অসাধারণ মেধা সম্পন্ন, দুঃসাহসী, পণ্ডিত একজন ব্যক্তিত্ব, যিনি বাংলার সাংস্কৃতিক জগৎকে আলোড়িত করেছিলেন, যিনি ব্রিটিশের হাত থেকে স্বাধীনতার জন্যে বাংলার বিপ্লবীদের সাহায্য করেছিলেন, তিনি কি আজকে নিছকই মসজিদ ভেঙে মন্দির তৈরি করা এবং ভোটের জন্য রামচন্দ্রকে ব্যবহার করা, এগুলো কি তিনি সমর্থন করতেন? আমি জানি না। আমরা অধীর আগ্রহে তাকিয়ে আছি বিশিষ্ট অধ্যাপক বিশ্বজিৎ রায়ের দিকে। আপনি শুরু করুন। নমস্কার। আজকে আমার আলোচনার বিষয় বিবেকানন্দের রামরাজ্য সম্বন্ধে দু একটা কথা। এ বিষয়ে আমাকে কথা বলবার জন্য রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র আহ্বান করেছেন। আমি তাদের কাছে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শুধু কৃতজ্ঞতা জ্ঞাপন করছি না, একজন নাগরিক হিসেবে, ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে সাম্প্রতিক পরিপ্রেক্ষিতে এই বিষয়টি যে তাঁরা আমাকে বলতে দিয়েছেন, সেজন্য আমি তাঁদের সচেতনতাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে মোটের ওপর ঘণ্টাখানেক কথা বলবো, তারপর অধ্যাপক প্রদীপ বসু তিনি আমার বক্তব্যে প্রবেশ করবেন, আলোচনা মন্তব্য গ্রহণ করা হবে এবং প্রদীপদাও তাঁর মতামত দেবেন। আমি প্রথমেই খুব নির্দিষ্টভাবে বলতে চাই যে বিবেকানন্দের লেখাকে আমরা অধিকাংশ ক্ষেত্রে বাণীতে রূপান্তরিত করেছি। সেটা আমাদের পক্ষেও দুর্ভাগ্যজনক এবং বিবেকানন্দের পক্ষেও দুর্ভাগ্যজনক। এর একটা বড় কারণ হয়তো এই যে স্বামী বিবেকানন্দের লেখাগুলি সম্পর্কে সাধারণ পাঠকদের মধ্যে সুস্পষ্ট ধারণা অনেক সময়ই তৈরি হয় না। কারণ বিবেকানন্দের যে রচনাবলী পাওয়া যায় তা অনেক ক্ষেত্রেই পাঠককে খানিকটা দূরে ঠেলে দেয়। কোনটা বিবেকানন্দের বাংলা লেখা, কোনটা ইংরেজি বক্তৃতা, কোনটা ইংরেজি বক্তৃতার অনুবাদ, কোনটা ইংরেজি বক্তৃতার পরবর্তী রূপান্তর, এগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকলে বিবেকানন্দের লেখা অধিকাংশ ক্ষেত্রেই খণ্ডিত হবে। ফলে আমি যখন বিবেকানন্দ পড়তে শুরু করেছিলাম, তখন আমার প্রথম এবং প্রধান কাজ ছিল বিবেকানন্দের লেখাগুলি তার জীবৎকালে যে চেহারায় প্রকাশিত হয়েছিল সেই চেহারার কাছে ফিরে যাওয়া। বাণী ও রচনায় সবসময় সেটা সম্ভব হয় না। এবং এখানে আরেকটা সমস্যাও দেখা যায় যে রবীন্দ্রনাথের ক্ষেত্রে যেমন আমরা পাণ্ডুলিপি পাই এবং সেই পাণ্ডুলিপির সঙ্গে সঙ্গে লেখাটি কোথায় প্রকাশিত হয়েছে, কি বদল হয়েছে, সেগুলো সুস্পষ্টভাবে জানতে পারি, বিবেকানন্দের ক্ষেত্রে এরকম কোনো উপায় নেই। একজন সাধারণ গবেষক চাইলে বিবেকানন্দের পাণ্ডুলিপি দেখতে পাবেন না।
সেক্ষেত্রে বিবেকানন্দের বাংলা লেখাগুলো একটু সুনিশ্চিতভাবে নির্দেশ করা সম্ভব, কারণ বিবেকানন্দ তাঁর জীবৎকালের শেষ 4 বছর 1899 থেকে 1902 উদ্বোধন পত্রিকাতে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি বাংলা লেখা লিখেছিলেন এবং সেই লেখাগুলি বিবেকানন্দের জীবৎকালে উদ্বোধন পত্রে তাঁর স্বনামে প্রকাশিত হয়েছিল। ফলে সেই লেখাগুলি সম্বন্ধে আমাদের কোনো অস্পষ্টতা থাকার কথা নয়। আমরা পাণ্ডুলিপি পাই বা না পাই, ধরে নিতে পারি যে একজন লেখকের জীবৎকালে তিনি তখনও বেঁচে আছেন এবং তার নামে একটি সাময়িক পত্রে তার লেখা প্রকাশিত হচ্ছে। সুতরাং আমরা যদি বিবেকানন্দের অভিমত জানতে চাই কোনো একটা বিষয়ে, তাহলে সেগুলো সবচেয়ে সুস্পষ্ট দলিল। এবং আমি যখন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে বিবেকানন্দের বাংলা রচনা সংকলন প্রকাশ করেছিলাম, তখন আমার সুস্পষ্ট নীতি ছিল বাণী ও রচনায় যে পাঠ রয়েছে সেই পাঠের সঙ্গে যদি উদ্বোধন পাঠের কিছু পার্থক্য থাকে, তাহলে বিবেকানন্দের জীবৎকালে উদ্বোধন পত্রিকায় লেখাগুলি যে চেহারায় বেরিয়েছে সেই চেহারার কাছেই আমি ফিরে যাব। পরবর্তী যে বদল সেটা আমার কাছে গ্রহণযোগ্য হবে না, পরবর্তী যে বিন্যাস সেটাও আমার কাছে গ্রহণযোগ্য হবে না। এইবার আজকের আলোচনার জন্য আমি বিবেকানন্দের দুটি বাংলা লেখাকে বেছে নেব, যে দুটি বাংলা লেখায় বিবেকানন্দ রাম এবং রাম রাজ্য সম্পর্কে কতগুলি গুরুত্বপূর্ণ কথা বলছেন। লেখা দুটির নাম বর্তমান ভারত ও প্রাচ্য ও পাশ্চাত্য। এই দুটি লেখাই উদ্বোধন পত্রিকাতে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। বর্তমান ভারত এই লেখাটি তৎসমপ্রধান সাধু ভাষায় লেখা। প্রাচ্য ও পাশ্চাত্য এটি একটি ভ্রমণ কাহিনী, ভাষা সাধু নয়, ভাষা চলিত। এই ভ্রমণ কাহিনীটি যখন বিবেকানন্দ লিখছেন জাহাজে বসে, তখন বিবেকানন্দের সঙ্গে নিবেদিতা রয়েছেন। নিবেদিতার নিজের লেখা থেকে জানা যাচ্ছে যে বিবেকানন্দ বাংলা ভাষার যে তৎসম সাধু চাল সেটাকে ভেঙে দিয়ে চলিত ভাষায় একটি ভ্রমণ কাহিনী লিখছেন এবং সেজন্য নিবেদিতা খুব চমকিত। এই দুটি পাঠ্য আমার অবলম্বন, বাংলা পাঠ সেটি আমার অবলম্বন। তার কারণ এই বাংলা পাঠ থেকেই আমি বিবেকানন্দের রাম এবং রামরাজ্য বিষয়ক ভাবনাকে ব্যবহার করব। এর সঙ্গে আরেকটি কথা আমি বলে নিতে চাই, সেটা হলো এই যে বিবেকানন্দ এমন একজন চিন্তক যাকে সবসময়ে সাম্প্রতিককালে রাজনৈতিকভাবে ব্যবহার করবার চেষ্টা চলছে। বিশেষ করে যারা উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি করতে চান, তারা দুজন বাঙালি চিন্তককে ব্যবহার করতে চাইছেন। একজন হচ্ছেন বঙ্কিমচন্দ্র, আরেকজন হচ্ছেন বিবেকানন্দ। পারলে তারা রবীন্দ্রনাথকেও করতে চান, কিন্তু রবীন্দ্রনাথের দীর্ঘ জীবৎকাল এবং রবীন্দ্রনাথের মধ্যে এমন অনেক বৈচিত্র্য এবং বিবিধতা আছে যার ফলে রবীন্দ্রনাথকে তারা ঠিক তাদের দলভুক্ত করতে পারছেন না। এখন প্রশ্ন হলো যে বিবেকানন্দের মধ্যে তাহলে এমন কিছু উপাদান নিশ্চয়ই ছিল যে উপাদানগুলি পরবর্তীকালে কেউ চাইলে তাদের পক্ষে ব্যবহার করতে পারেন। আবার বিবেকানন্দের মধ্যে এমন অনেক উপাদান ছিল যারা, অর্থাৎ এই উগ্র হিন্দুত্ববাদীরা, যারা বিবেকানন্দের চিন্তার কোনো কোনো দিককে তাদের পক্ষে ব্যবহার করতে চাইছেন, তারা অন্য দিকটিকে সম্পূর্ণ চেপে যাচ্ছেন। এই দুটো দিক একজন মানুষের, যিনি ৩৯ বছর বয়সে প্রয়াত হয়েছেন। তিনি যখন মারা যাচ্ছেন ১৯০২, ফলে তখনও তার কাছে রাজনৈতিকতা খুব সুস্পষ্ট নয়। তিনি রবীন্দ্রনাথের মতো দীর্ঘ জীবনের অধিকারী ছিলেন না। যেমন আমি যদি বলি যে ১৯০২তে বিবেকানন্দের যখন প্রয়াণ হচ্ছে, তার ঠিক আগেই রবীন্দ্রনাথের
মধ্যে এমন অনেকগুলি উপসর্গ দেখা যাবে যেখানে পুরনো ভারতকে রবীন্দ্রনাথ নানাভাবে ফিরিয়ে আনতে চাইছেন, তপবন ইত্যাদি, ব্রহ্মচর্যাশ্রম, এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথ নিজে সেই উপসর্গগুলি থেকে অনেকটাই বেরিয়ে যাবেন। এটা রবীন্দ্রনাথের দীর্ঘ জীবনের সুবিধে। কিন্তু যিনি ৩৯ বছর বয়সে মারা যাচ্ছেন, তার মধ্যে নানা অন্তর্দ্বন্দ্ব রয়েছে, অন্তর্বিরোধ রয়েছে, কিন্তু সমস্ত অন্তর্দ্বন্দ্ব এবং অন্তর্বিরোধ সত্ত্বেও এটা বুঝতে অসুবিধে হয় না যে মানুষটি খুব টাটকা ছিলেন চিন্তক হিসেবে, এবং তিনি এমন কতগুলি কথা বলেছেন যেটা সত্যি সত্যিই খুব গুরুত্বপূর্ণ আজকের রামরাজ্যের হিন্দুত্ববাদী কল্পনার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। ফলে যদি বিবেকানন্দকে হিন্দুত্ববাদীরা তাদের দলের লোক বলে ঘোষণা করতে চান, তাহলে আমাদের অবশ্যই উচিত বিবেকানন্দের মধ্যে থাকা এই অন্য উপসর্গগুলিকে তুলে নিয়ে আসা। এই সূত্রে মনে রাখতে হবে যে বিবেকানন্দ চর্চার ইতিহাসে, বাংলা ভাষায় বিবেকানন্দ চর্চার ইতিহাসে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখব যে সাম্প্রতিককালে আশিস লাহিড়ী, রামকৃষ্ণ ভট্টাচার্য, শিবাজী বন্দ্যোপাধ্যায় এরা বিবেকানন্দ সম্পর্কে তাদের সন্দর্ভ রচনা করেছেন, এবং সেই বাংলা সন্দর্ভগুলিতে বিবেকানন্দের অন্তর্বিরোধের যে দিকটাতে ওই হিন্দুত্ববাদীদের প্রতি ঝুঁকে পড়বার উপসর্গগুলি বড় হয়ে উঠেছিল, তাদের লেখাতে সেই অংশগুলি বিশেষ গুরুত্ব পেয়েছে। সেগুলি বিবেকানন্দের একটা অভিমুখ, কিন্তু নানা কারণে বিবেকানন্দের অন্য অভিমুখটি তাঁদের লেখাতে খানিকটা যেন দূরে সরে গেছে। অথচ নরহরি কবিরাজ সম্প্রতি, নরহরি কবিরাজের একটি বাংলা প্রবন্ধ সংকলন সেরিবান থেকে প্রকাশিত হয়েছে। আমি ইচ্ছে করেই কিন্তু আজকের আলোচনায় বাংলা ভাষায় বিবেকানন্দ চর্চার ইতিহাসটা একটু খেয়াল করিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইংরেজি ভাষায় নানা লেখা আমি এই মুহূর্তে উল্লেখ করছি না। এখন নরহরি কবিরাজ তার একটা প্রবন্ধ সংকলন সম্প্রতি প্রকাশিত হয়েছে সেরিবান থেকে, নরহরি কবিরাজ অতলান্ত জিজ্ঞাসা। সেই প্রবন্ধ সংকলনে নরহরি কবিরাজের দুটি গুরুত্বপূর্ণ লেখা বিবেকানন্দ সম্পর্কে সেখানে রয়েছে। একটি প্রকাশিত হয়েছিল পরিচয়পত্রে 1948 সালে। দেশ তখন সবে স্বাধীন হয়েছে, খণ্ডিত স্বাধীন দেশ, এবং তখনও কিন্তু বিবেকানন্দের ভাই ভূপেন্দ্রনাথ দত্ত বেঁচে। এবং মনে রাখবেন যে ভূপেন্দ্রনাথ দত্ত খুবই গুরুত্বপূর্ণ বামপন্থী চিন্তক, এবং তিনি বিবেকানন্দের জীবন সম্পর্কে ইংরেজি এবং বাংলায় ভাষ্য রচনা করছেন। বিবেকানন্দের ভাবনার মধ্যে যে অসম্ভব বিদ্রোহী বিপ্লবী অংশ রয়েছে, সেগুলোকে ভূপেন্দ্রনাথ চিহ্নিত করছেন। নরহরি কবিরাজ ভূপেন্দ্রনাথ দত্তের সঙ্গে সুপরিচিত। এই নরহরি কবিরাজ বামপন্থী চিন্তক, গুরুত্বপূর্ণ বামপন্থী চিন্তক। 1948-এ পরিচয় পত্রিকাতে বিবেকানন্দের মত ও পথ বিষয়ে একটি লেখা প্রকাশ করছেন, স্বাধীনতার ঠিক পরে, খণ্ডিত স্বাধীনতার ঠিক পরে। এবং আমি খুব খুশি হয়েছি নরহরি কবিরাজের এই প্রবন্ধটি পড়ে। এটা বলা বাতুলতা, তবু আমি বলছি যে নরহরি কবিরাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে বিবেকানন্দের বাংলা রচনার প্রাসঙ্গিক অংশ উদ্ধার করেছেন সামগ্রিকভাবে। সেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। এখন বিবেকানন্দের রামরাজ্য সম্পর্কে ভাবনা কি? বিবেকানন্দ রামরাজ্য বলতে ঠিক কি বোঝেন? বিবেকানন্দের রামরাজ্য সম্পর্কে কি চিন্তা? এটা বর্তমান ভারত এই লেখাটি থেকে আমি একটু উদ্ধার করতে চাই। বর্তমান ভারত আপনারা যারা পড়েছেন তারা জানেন, যারা পড়েননি তাদেরকে একটু ধর্তাই দিতে চাই যে সাধু ভাষায় রচিত এই ছোট্ট লেখাটিতে বিবেকানন্দের প্রথম এবং প্রধান যে ভাবনাটা ছিল সেটা হচ্ছে এই, যে জনসাধারণ, যাদেরকে বিবেকানন্দ বলবেন প্রজাপুঞ্জ, এই প্রজাপুঞ্জের সঙ্গে ক্ষমতার সম্পর্কের ইতিহাস কি, এটাই এই লেখাটির প্রধান জিজ্ঞাসার স্থল।
অর্থাৎ প্রজাদের হাতে ক্ষমতা থাকে না থাকে না, প্রজাদের হাতে কি করে ক্ষমতা যেতে পারে, যারা রাজ্য শাসন করছেন বা যারা ক্ষমতায় আছেন তাদের সঙ্গে প্রজাপুঞ্জের দূরত্ব তৈরি হয় কি হয় না, হলে কেন হয়, এবং এই সম্পর্কের ইতিহাস ব্যাখ্যা করতে গিয়ে বিবেকানন্দ চারটি বর্ণের যে ভেদ এবং চারটি বর্ণের ভেদের যে গুরুত্ব সেটা আলোচনা করে ব্যাপারটি বোঝবার চেষ্টা করেছেন। এখন বিবেকানন্দের বর্ণভেদ সম্পর্কে ধারণা, সেটা খুবই বিতর্কিত ধারণা। বিবেকানন্দ গুণগত বর্ণাশ্রমের পক্ষে, কিন্তু কোথাও কোথাও গুণগত বর্ণাশ্রমের কথা বলতে বলতে দেখা যায় যে যেখানে গুণগত বর্ণাশ্রম সরে গেল, বংশানুক্রমে বর্ণভেদ প্রতিষ্ঠিত হলো, সে সম্পর্কেও বিবেকানন্দের কোথাও কোথাও যেন একটু দুর্বলতা চোখে পড়ে। আবার বিবেকানন্দের চিঠিপত্র যদি আপনারা পড়েন, মনে রাখবেন যে বিবেকানন্দ নিজে কিন্তু বর্ণাশ্রম প্রথার শিকার। তিনি তো কায়স্থ সন্ন্যাসী হয়েছেন, ফলে এই কায়স্থ সন্ন্যাসীকে কিন্তু নানা রকম কটুকাটব্য শুনতে হয়েছে যে কায়স্থের সন্ন্যাসের অধিকার আছে কিনা, যে সন্ন্যাসী সমুদ্র ডিঙিয়েছে সে ফিরে এসে সমস্ত মন্দিরে প্রবেশ করতে পারবে কিনা। ফলে বিবেকানন্দও কিন্তু হিন্দুত্ববাদীদের, এই বর্ণভেদী হিন্দুত্ববাদীদের দৌরাত্ম্যের শিকার। এমনকি যারা স্বামী শিষ্য সংবাদ পড়েছেন তারা এও জানেন যে সেখানে একদল এসে তারা গো ভক্ত, তারা বিবেকানন্দের কাছে গো সেবার জন্য অর্থ চেয়েছিলেন, টাকা চেয়েছিলেন। বিবেকানন্দ তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে গো সেবার জন্য তো অর্থ দেব কি দেব না সেটা পরের কথা, আপনারা সাধারণ মানুষের যে সমস্যা হচ্ছে, তারা যে মারা যাচ্ছেন দুর্ভিক্ষে, তাদের জন্য আপনারা কি ভাবছেন? তার উত্তরে তারা একেবারে নীরব, তারা গো মাতা ছাড়া আর কারুর কথাই ভাবেন না। শরৎচন্দ্র চক্রবর্তী, বিবেকানন্দের শিষ্য, স্বামী শিষ্য সংবাদে তিনি জানাচ্ছেন যে বিবেকানন্দ কৌতুক করে বলেছিলেন যে এমন মাতা না হলে কি এমন সন্তান হয়। ফলে এদিকেও বিবেকানন্দ অত্যন্ত র্যাডিক্যাল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন এই বিবেকানন্দ দেখা যাচ্ছে যে তিনি এই বর্তমান ভারতে চারজন রাজাকে পাশাপাশি রাখছেন। এই চারজন রাজার মধ্যে দুজন রাজা হচ্ছেন মহাকাব্যের মানুষ, আর দুজন রাজা হচ্ছেন ইতিহাসের মানুষ। আমি আগে বিবেকানন্দের অংশটা পড়ি। বিবেকানন্দ যে চারজনকে রাখছেন তারা হলেন যুধিষ্ঠির, রামচন্দ্র, ধর্মাশোক ও আকবর। এর মধ্যে ধর্মাশোক এবং আকবর এরা দুজন ইতিহাসের অংশ, আর যুধিষ্ঠির ও রামচন্দ্র মহাকাব্যের অংশ, তাদের অস্তিত্ব নেই। যদিও ঊনবিংশ শতাব্দীতে মহাভারতের অস্তিত্ব, কৃষ্ণের অস্তিত্ব, কৃষ্ণের ইতিহাস ইত্যাদি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত্র লেখা হচ্ছে, রাম নিয়ে কিন্তু ঊনবিংশ শতাব্দীতে এই জাতীয় ঐতিহাসিকতার চরিত্র নির্মাণের চেষ্টা চোখে পড়ে না। বিবেকানন্দ এখানে চারজনকে পাশাপাশি রাখছেন। বিবেকানন্দ হয়তো বলতে চান, ভাবতে চান যে ভারতীয়রা যাদেরকে ভালো রাজা হিসেবে মনে করেন, ভালো রাজা হিসেবে ভাবেন, তাদের চরিত্র হিসেবে বিবেকানন্দ এই রাম, যুধিষ্ঠির, আকবর এবং ধর্মাশোককে রাখেন। এর মধ্যে যুধিষ্ঠির এবং রাম স্বভাবতই মহাকাব্যের চরিত্র, এবং তারা হিন্দু নন। মানে আমরা তো বলি না যুধিষ্ঠির হিন্দু রাজা, রাম হিন্দু রাজা। মহাকাব্যের তারা রাজা। রাম অবতারবাদ তো পরে গড়ে উঠছে, যে কারণে দেখবেন যে সুকুমার সেনের একটা খুব ছোট্ট বই আছে, রামকথার প্রাক ইতিহাস বলে। সেখানে সুকুমার সেন জাতক কাহিনী থেকে শুরু করে বাল্মীকি পর্যন্ত অগ্রসর হয়েছেন। তারপরের রামায়ণগুলো নিয়ে তিনি আলোচনাই করেননি। সুস্পষ্ট ভাষায় বলেছেন যে এখানে রাম ভক্তিবাদ প্রতিষ্ঠিত হয়ে গেছে, এই অংশের আলোচনা আমি করব না। ফলে এখানে দেখা যাচ্ছে সুকুমার সেন এইভাবে রামকথার একটা প্রাক ইতিহাস রচনা করছেন, এবং এটাও বলে দেওয়া ভালো
যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় আসলে এই কাজটার কথা প্রথম ভেবেছিলেন। একটা বক্তৃতাতে তিনি জাতকের সঙ্গে জাতকের কথা রামের সঙ্গে রামায়ণের রামের তুলনা করেছেন। রাম এবং সীতা কোনো কোনো জাতকে ভাই বোন সে কথা বলেছিলেন। সেটা শোনবার পর কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে একদল প্রবল হুমকি দিয়েছিল 70-এর দশকে। তাদের বক্তব্য ছিল যে সুনীতিবাবুকে তারা দেখে নেবে। সুনীতিবাবু বিন্দুমাত্র বিচলিত হননি এবং সুনীতিবাবুর প্ররোচনায় সুকুমার সেন এই রামকথার প্রাক ইতিহাস লিখেছিলেন। 1916-তে দীনেশচন্দ্র সেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে বেঙ্গলি রামায়ণসের উপর বক্তৃতা দিয়েছিলেন। তাতেও দীনেশ সেন কোনোভাবেই 1916-তে রামকে কোনোভাবেই ঐতিহাসিক চরিত্র ইত্যাদি বলবার কোনো চেষ্টাই করেননি। ফলে 20 শতকেও আমরা দেখব যে, যদি মনে রাখি যে 1916 থেকে একেবারে 1976 পর্যন্ত যদি দেখি যে বাঙালিদের রামচর্চার ইতিহাস, তাহলে সেখানে কেউ রামকে ঐতিহাসিক চরিত্র হিসেবে ধর্তব্যের মধ্যে আনছেন না। বিবেকানন্দ এখানে যে চরিত্রগুলোকে নিয়েছেন সেগুলো ঐতিহাসিক না অনৈতিহাসিক সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু বিবেকানন্দ একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন যে কেন এই যে শাসকদেরকে তিনি কেন সবসময় বলা যেতে পারে অতটা গুরুত্ব দিতে পারছেন না, কেন? আমি পড়ি এবার বিবেকানন্দের অংশটা। হউন যুধিষ্ঠির বা রামচন্দ্র, ধর্মাশোক বা আকবর, পরে যাহার মুখে সর্বদা অন্ন তুলিয়া দেয়, তাহার ক্রমে নিজের অন্ন উঠাইয়া খাইবার শক্তি লোপ হয়। সর্ববিষয়ে অপরে যাহাকে রক্ষা করে, তাহার আত্মরক্ষা শক্তির স্ফূর্তি কখনো হয় না। সর্বদাই শিশুর ন্যায় পালিত হইলে অতি বলিষ্ঠ যুবাও দীর্ঘকায় শিশু হইয়া যায়। দেবতুল্য রাজা দ্বারা সর্বতোভাবে পালিত প্রজাও কখনো স্বায়ত্ত শাসন শিখে না। রাজমুখাপেক্ষী হইয়া ক্রমে নিবীর্য ও নিঃশক্তি হইয়া যায়। এই পালিত ও রক্ষিতই দীর্ঘস্থায়ী হইলে সর্বনাশের মূল। অর্থাৎ যদি রাম প্রজানুরঞ্জক রাম, তাকে একজন ভালো রাজা হিসেবেও আমি মেনে নিই, মানব কি মানব না সেটা পরের কথা। যদি মেনে নিই তিনি খুবই ভালো রাজা, প্রজানুরঞ্জক রাজা, প্রজানুরঞ্জনের নামে তিনি লোকের মুখে আহার তুলিয়া দেন, এটুকুও যদি মেনে নিই, সেটা মানব কি মানব না সেটা তো পরের প্রশ্ন, কিন্তু এটুকুও যদি মেনে নিই, তাহলেও বিবেকানন্দের বক্তব্য যে এটা খুব ক্ষতিকর, কারণ এতে প্রজার স্বায়ত্ত শাসনের অধিকার প্রতিষ্ঠিত হয় না, প্রজার নিজের হাতে কোনো এজেন্সি থাকে না। এইখানেই নরহরি কবিরাজ বিবেকানন্দ নিয়ে যখন আলোচনা করছেন তার 1948-এর প্রবন্ধে, তখন নরহরি কবিরাজ, আমি উদ্ধার করছি নরহরি কবিরাজের বিশ্লেষণ, আসল কথা গণতান্ত্রিক জীবন ধর্মের প্রতি ঐকান্তিক আগ্রহ, প্রজাশক্তির ওপর বিশ্বাস ও স্বেচ্ছাতন্ত্রের প্রতি বৈরাগ্য বিবেকানন্দের মনে এক বিরাট আসন জুড়ে বসেছিল। বিবেকানন্দ ছিলেন যুগধর্ম সম্মত স্বায়ত্ত শাসনের প্রধান উপাসক। অর্থাৎ যখন বিবেকানন্দ 1902-তে প্রয়াত হচ্ছেন, তার আগে জাতীয় কংগ্রেস তৈরি হয়ে গেছে। জাতীয় কংগ্রেসের আবেদন নিবেদনের নীতি থেকে যে তাদের বেরিয়ে আসা উচিত, সেই দাবি ক্রমশ উঠতে শুরু করেছে। জাতীয় কংগ্রেসের প্রাদেশিক সভায় আলাপ আলোচনার ভাষা প্রজার ভাষাই যাতে হয়, তা নিয়ে রবীন্দ্রনাথ কথা বলতে শুরু করেছেন। গান্ধী তখনও ভারতীয় রাজনীতিতে প্রবেশ করেনি, এটা সত্য, কিন্তু রবীন্দ্রনাথের চিন্তায় প্রজার সঙ্গে রাজনৈতিক কর্মের যোগ সাধনের বিষয়টি আলোচিত। বিবেকানন্দ সমকালে ভাবনার চেষ্টা করছেন যে প্রজা তাহলে কি করবে, প্রজার নিজের অধিকার সম্পর্কে সে সচেতন হবে কি হবে না। তার মতে রামরাজ্য এই অধিকার দেয় না, সুতরাং রামরাজ্য গ্রহণযোগ্য হতে পারে না, রামরাজ্য আদর্শ রাজ্য হতেই পারে না। এইবার তিনি রামায়ণ থেকে খেয়াল করছেন যে প্রজারা রামায়ণে কি করেছে, কি তাদের কাজ। বিবেকানন্দ লিখছেন,
প্রজারা রামচন্দ্রের যৌবরাজ্যে অভিষেক প্রার্থনা করিতেছে, সীতার বনবাসের জন্য গোপনে মন্ত্রণা করিতেছে, কিন্তু সাক্ষাৎ প্রত্যক্ষ সম্বন্ধে রাজ্যের প্রথাস্বরূপ প্রজাদের কোনো বিষয়ে উচ্চ বাচ্য নাই। প্রজাশক্তি আপনার ক্ষমতা অপ্রত্যক্ষভাবে বিশৃঙ্খল রূপে প্রকাশ করিতেছে, সে শক্তির অস্তিত্বে প্রজাবর্গের এখনো জ্ঞান হয় নাই। তাহলে প্রজারা কেমন? না, প্রজারা রাজার উপর নির্ভরশীল অসচেতন জনগোষ্ঠী। এই যে প্রজারা রাজার উপর নির্ভরশীল অসচেতন জনগোষ্ঠী, তারা মাঝে মাঝে কি করে না, তারা মাঝে মাঝে রাজার নানা বিষয়ে কথা বলে। সেগুলো কি বিষয়? আমরা এমন রাজা চাই, রাম রাজা হন। সীতা, তার চরিত্রের দোষ দেখা দিয়েছে, তাকে যেন রাম নির্বাসন দেন। বিবেকানন্দের মতে এই সমস্ত কথায় প্রজারা তাদের মন দেয় মাত্র, কিন্তু আসল স্বায়ত্তশাসনের অধিকার এবং নিজেদের সামর্থ্য সম্পর্কে তারা একেবারেই সচেতন নয়। ফলে এই রামরাজ্য তার আদর্শ নয়। বিবেকানন্দকে আজকে যদি বলা হয় যে আপনি কি রামরাজ্য চান, যেখানে একজন প্রজানুরঞ্জক রাম থাকবেন? আচ্ছা, যদি আমি জিজ্ঞেস করি, খুব সচেতনভাবে জিজ্ঞেস করি, যে রামরাজ্যে শাসন কি করে চলবে? বাল্মীকি রামায়ণে কি তার কোনো হদিশ আছে? পাশাপাশি যদি আপনারা মহাভারত দেখেন, সেখানে যুধিষ্ঠির শান্তি পর্বে ভীষ্মের সঙ্গে কথোপকথন হচ্ছে, রাজধর্ম কি করে চালাতে হয়। ধর্ম বকের সঙ্গে যুধিষ্ঠিরের কথোপকথন হচ্ছে। অন্যত্র স্বর্গে সশরীরে প্রবেশ করবার আগে যুধিষ্ঠিরের কথোপকথন, সে কুকুরটিকে সঙ্গে নিয়ে যাবে, কেয়ার এথিক্সের নানা রকম আলাপ আলোচনা সেখানে হচ্ছে। ফলে যুধিষ্ঠিরের মহাভারতে তার সামাজিক নীতি এবং রাজনীতি সম্পর্কিত ধারণা খুব সুস্পষ্ট। সে বিষয়ে নানা আলোচনা, নানা প্রতর্ক সেখানে রয়েছে। পাশাপাশি রামায়ণে রামের প্রজারঞ্জন ছাড়া আর কিন্তু কোনো শব্দ, কোনো ব্যবস্থাপনা সেখানে চোখে পড়ে না। ফলে বিবেকানন্দ খুব সুস্পষ্ট ভাষায় রামরাজ্যের ধারণাকে অস্বীকার করেন। রামের ভালোত্বকে বিবেকানন্দ স্বীকার করেন। এখন সেই ভালোত্বকে কতটা স্বীকার করব, কিভাবে স্বীকার করব, এটা সুনীতি কুমার চট্টোপাধ্যায় বা সুকুমার সেন, এমনকি রাজশেখর বসু যখন রামায়ণের সারানুবাদ করেন, বিশেষ করে রামের জীবনের ৩-৪টি ঘটনা যেগুলি সবসময়ই আমাদের সমালোচনার বড় কারণ, বালিবধ, সম্মুখবধ, সীতার কে বনবাসে প্রেরণ, এই ৩টি রামের বিশেষ সমালোচনার কারণ। বিশেষ করে সম্মুখবধ, সেটা তো নানা কারণে সমালোচিত হবেই, এমনকি আম্বেদকর সঙ্গত কারণেই সেটা সমালোচনা করেছেন। এখন সেটাতে পরে আসবো, কিন্তু তা বাদ দিয়ে রামচরিত্র সম্পর্কে, একজন প্রজানুরঞ্জক রাজা সম্পর্কে, তার সম্পর্কে বিবেকানন্দ কথা বললেও রাম রাজ্য সম্পর্কে বিবেকানন্দের কোনো মোহ নেই। এখন বিবেকানন্দ কি চাইছেন? বিবেকানন্দের আদর্শ কি? কি হলে ভালো হয়? এখন বিবেকানন্দ তার বর্তমান ভারত যেখানে শেষ হচ্ছে, এখন সেই বর্তমান ভারত যেখানে শেষ হচ্ছে, সেখানে তিনি যেটা বিবেকানন্দের বাণী হিসেবে সর্বত্র প্রচারিত এবং যেটা প্রায় উদাত্ত কণ্ঠে অনেকে উচ্চারণ করেন, এখানে মনে রাখতে হবে যে বিবেকানন্দ যে সময় তার এই লেখাগুলি লিখছেন, সে সময় আমাদের আলাপ আলোচনায় গোটা ১৯ শতক জুড়ে একটা প্রশ্ন উঠেছিল যে বাংলা ভাষায় সাধারণ মানুষকে উদ্দীপিত করবার মতো রচনার বড় অভাব। 1872-এ
বঙ্গদর্শন পত্রিকাতে, বঙ্কিমচন্দ্রের সম্পাদনায় প্রকাশিত বঙ্গদর্শন পত্রিকাতে অক্ষয়চন্দ্র সরকারের উদ্দীপনা নামে ৩ কিস্তির একটি লেখা বেরিয়েছিল, যাতে বলা হয়েছিল যে গ্রিসে এবং রোমে এলোকোয়েন্স ছিল, এলোকোয়েন্সের বাংলা করছেন তারা উদ্দীপনা, কিন্তু বঙ্গ ভাষায় বঙ্গদেশে উদ্দীপনাবাহী সাহিত্যের বড় অভাব, এবং সেই উদ্দীপনাবাহী সাহিত্যের রচনার জন্যই একসময় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পদ্মিনী উপাখ্যান লেখা, একসময় বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গানের কল্পনা। বিবেকানন্দ তার বাংলা লেখাতে কিন্তু এই বর্তমান ভারতের শেষে উদ্দীপনা সঞ্চারকারী একটা গদ্য ভাষা তৈরি করছেন। সেই গদ্য ভাষায় তিনি বলছেন, এটা সর্বত্র দেখবেন বড় বড় হরফে নানা জায়গাতে লেখা হয়, বলছেন, ভুলিও না তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর, ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ, সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। এই যে আহ্বান, এই আহ্বান যেটা 1899-তে উচ্চারিত হলো, আমরা জানি যে বিবেকানন্দের 1902-এর প্রয়াণ, 1906-তে যুগান্তর দল তৈরি হলো, এবং 1906-তে এই যুগান্তরের সঙ্গে বিবেকানন্দের ভাই ভূপেন্দ্রনাথ দত্ত, তার যোগসূত্র, ভূপেন্দ্রনাথকে গ্রেপ্তার করা হলো, অরবিন্দ গ্রেপ্তার হলেন, অরবিন্দের সঙ্গে নিবেদিতার গভীর সংযোগ, এই সমস্ত ইতিহাস আমরা জানি। এবং এখানে বিবেকানন্দের এই জাতীয় আত্মত্যাগের বাণী বিপ্লবীদেরকে ভীষণভাবে উদ্দীপিত করেছিল। ফলে বিবেকানন্দ এইখানে বর্তমান ভারতে, যদি বর্তমান ভারতটুকু আমরা খেয়াল রাখি, তাহলে বর্তমান ভারতে খুব সুস্পষ্ট ভাষায় বিবেকানন্দ যেটা চাইছেন, যে রামরাজ্যের হাতে তিনি নিজেকে সমর্পণ করতে চান না, তিনি প্রজাপুঞ্জের শক্তি চান, প্রজাপুঞ্জকে স্বায়ত্তশাসনের দিকে নিয়ে যেতে চান এবং প্রজাপুঞ্জের হাতে অধিকার থাকুক, এটুকু তিনি চাইছেন। কিন্তু তার কোনো সুপরিকল্পিত ভাবনা প্রণালী কিন্তু এখানে উচ্চারিত হচ্ছে না। কিভাবে সামর্থ্য পাওয়া যাবে, কিভাবে সেটা সম্ভব করতে গেলে আর কি কি করতে হবে, অর্থাৎ এটার মধ্যে এক ধরনের আমরা বলতে পারি তীব্র আবেগ কাজ করছে, তীব্র উৎসাহ কাজ করছে। এবং সত্যি কথা বলতে কি, যে বিবেকানন্দ এই কথাগুলো বলেন, একটা টানাপোড়েন এরপর শুরু হয়। দেখা যাবে যে তাকে তার গুরু ভাইদের জন্য একটা সংগঠন তৈরি করতে হবে। অর্থাৎ বিবেকানন্দের টানাপোড়েন হচ্ছে এই, যে রামকৃষ্ণদেবের প্রয়াণের পর বিবেকানন্দ একদিকে সারা ভারতবর্ষ ঘুরে দেখবার চেষ্টা করছেন, শিক্ষিত যুবক, তারপর আমেরিকায় যাচ্ছেন, ইংল্যান্ডে যাচ্ছেন, সেখানে গিয়ে তাদের ব্যবস্থাপনা দেখছেন, নেশন এবং নেশন তন্ত্র সম্পর্কে একটা ধারণা তৈরি হচ্ছে, দেশে ফিরে আসছেন, বাংলা লেখায় ভাববার চেষ্টা করছেন যে কিভাবে দেশের মানুষকে জাগিয়ে তোলা যায়। পাশাপাশি ধর্ম নামক বিষয়ের সঙ্গে তিনি কিছুতেই বিবিক্ত হচ্ছেন না। ধর্ম এবং আধ্যাত্মিকতার একটা চেহারা বা চরিত্র তার মধ্যে সর্বদা কাজ করছে। ফলে এই উচ্চারণগুলো স্ফুলিঙ্গের মতো, উচ্চারণগুলো রয়েছে, কিন্তু তার কোনো তীব্র পরিকল্পনা কিন্তু এখানে কাজ করছে না। এর অর্থ এই নয় যে তিনি তীব্রভাবে হিন্দুত্ববাদী একটা রাষ্ট্র তৈরি করতে চাইছেন, এটা কিন্তু একেবারেই চাইছেন না। এবং এটা আমি বলবো যে বিবেকানন্দ যেহেতু আরো দীর্ঘ সময় বাঁচেননি, ফলে পরবর্তী রাজনীতির চেহারা বা চরিত্র কি হচ্ছে সেটা তার পক্ষে অনুমান করা অসম্ভব। রবীন্দ্রনাথ যে কারণে 1902 থেকে শুরু করে 1905 পর্যন্ত তার যে ভাবনা, সেটা থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে পারেন। যারা আপনারা সত্যজিতের ঘরে বাইরে দেখেছেন, তারা দেখবেন যে সত্যজিৎ খুব কৌশলে
সন্দীপ এবং নিখিলেশকে যখন মুখোমুখি দাঁড় করায়, তখন সন্দীপ নিখিলেশের বিরোধিতা করে রবীন্দ্রনাথেরই গান দিয়ে, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান। ফলে রবীন্দ্রনাথ প্রয়োজনে নিজেকে বদলাতে বদলাতে যেতে পারেন, কারণ তার একটা দীর্ঘ জীবনযাত্রা, এবং সেই জীবনযাত্রায় নানা অভিজ্ঞতার তিনি সম্মুখীন হচ্ছেন। বিবেকানন্দ মূলত ঊনবিংশ শতাব্দীরই মানুষ। ঊনবিংশ শতাব্দীর উপসর্গগুলি তার মধ্যে প্রকাশিত, এবং সেখান থেকে এক ধরনের পিছুটান যেমন আছে, উভবলতা কাজ করে যাচ্ছে, আবার কোথাও কোথাও খুব সুস্পষ্ট চিন্তা, যেখানে দেখা যাচ্ছে যে তিনি এমন কতগুলো কথা বলছেন যে কথাগুলো মানুষের পক্ষে। যেমন ধরুন, যদি বিবেকানন্দের পত্রাবলী খুব মন দিয়ে পড়েন, যেটা অনেকেই উল্লেখ করেন, যে বিবেকানন্দ সেখানে সুস্পষ্ট ভাষায় বলছেন যে আমাদের দেশে যারা একেবারেই দরিদ্র নিচু বর্ণের মানুষ হিসেবে জন্মায়, তারা হিন্দু ধর্মের নানা নিয়ম নীতির দ্বারা অসম্ভব প্রবঞ্চিত হয়। সে প্রবঞ্চনার কোনো অধিবোধি নেই। বিবেকানন্দ চিঠিতে কথা বলেন। এইবার আমি চলে আসব যে বিবেকানন্দের দ্বিতীয় লেখা, যে লেখার কথা আমি বলেছি প্রাচ্য ও পাশ্চাত্য। সেখানে আবার রাম ও রামায়ণ প্রসঙ্গ ফিরে এলো, এবং সেখানে রাম এবং রামায়ণ প্রসঙ্গ যে ফিরে এলো প্রাচ্য ও পাশ্চাত্যে, প্রাচ্য ও পাশ্চাত্যের ভাষা কিন্তু এই বর্তমান ভারতের মতো তৎসম শব্দবহুল নয়। ফলে এই যে এই অংশটা, যাকে আমরা বলেছি উদ্দীপনা, সেই সময় লালমোহন বিদ্যানিধির একটি বই হিন্দু কলেজে পড়ানো হতো, কাব্যনির্ণয়। সেখানে ওজো শক্তি, অর্থাৎ কিভাবে সাহিত্য রচনা করলে মানুষকে উদ্দীপিত করা যাবে। ওজো হচ্ছে ভাষার একটি গুণ যা মানুষকে উদ্দীপিত করে। বিবেকানন্দ বর্তমান ভারতে সেই ভাষা প্রয়োগ করছেন। প্রাচ্য পাশ্চাত্যে গিয়ে আমরা দেখতে পাব যে সেখানে বিবেকানন্দ কিন্তু অন্যরকম ভাষায় লিখেছেন, মুখের ভাষায় লিখেছেন। এবং ওই যে তিনি লিখলেন হে ভারত বলে একটা দীর্ঘ অংশ, যেখানে তিনি বলবেন হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা সাবিত্রী দময়ন্তী। ফলে এখানে কেউ ভাবতেই পারেন যে এই যে বিবেকানন্দ এখানে সীতার কথা বলছেন, সীতার আদর্শ কি, ভারতীয় নারীরা সীতার মতো জীবনযাপন করবেন। এখন তো হিন্দুত্ববাদীরা অনেক সময় বলেন যে আমাদের আদর্শ হচ্ছে সীতা, তার মতো জীবনযাপন করতে হবে, তার মতো খাওয়া দাওয়ার ব্যাপারে প্রশমিত একটা চেহারা দেখতে হবে, এসব কথা তো বলছেন। এখন প্রাচ্য ও পাশ্চাত্যে গিয়ে দেখব যে বিবেকানন্দের ভাষা সেখানে আর কিন্তু ওই তৎসম শব্দ প্রধান নয়, এবং সেখানে উনি প্রথমে একটু ঠাট্টাচ্ছলেই বলছেন মানুষের সেই সময় কি পরবে না পরবে, কি খাবে না খাবে ইত্যাদি নিয়ে নানা কথা সেখানে বলা হচ্ছে প্রাচ্য ও পাশ্চাত্যে। এবং সেখানে কৌতুক করে বলছেন যে যারা বৈষ্ণব তারা মাঝে মাঝেই সীতাকে নিয়ে ফাঁপড়ে পড়ে, রামকে নিয়েও ফাঁপড়ে পড়ে, কারণ তারা দুজনেই নিরামিষাশী নন। এবং বিবেকানন্দ বলছেন যে সীতা মা গঙ্গার কাছে কলস কলস মদ্য এবং মাংস মানছেন। ফলে ওই যে এখন এক ধরনের সীতার আদর্শ বলে একমাত্রিক একটা নিরামিষ আদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, এটাও অন্তত বিবেকানন্দের এই উচ্চারণ দিয়ে প্রতিহত করা সম্ভব। একটু তরল সে আলোচনা, সেখানে আমি যাচ্ছি না, সেটা রয়েছে সেখানে, কিন্তু সেটাই প্রাচ্য ও পাশ্চাত্যে রাম সম্বন্ধে ভাবনার মুখ্য দিক নয়। প্রাচ্য ও পাশ্চাত্যে রাম এবং রামায়ণ সম্বন্ধে বিবেকানন্দের যে ভাবনা, সেই ভাবনা ফিরে আসছে একেবারে শেষে। এবং সেখানে বিবেকানন্দের ভাবনার দু তিনটে অংশ একটু খেয়াল করতে হবে। এক, যেমন বঙ্কিমচন্দ্র তাঁর কৃষ্ণ
সূত্রে কৃষ্ণের রাজনীতির সপক্ষতা করবার জন্য দেখিয়েছিলেন যে কৃষ্ণ কখনোই শত্রুকে প্রতিহত করবার সময় হিংসা সর্বাত্মকভাবে ব্যবহার করেন না। এটা বঙ্কিমচন্দ্রের একটা বড় আলোচনার বিষয় কৃষ্ণের রাজনীতি সম্পর্কে, কৃষ্ণ চরিত্র সম্পর্কে, কারণ তিনি বলেছিলেন যে কৃষ্ণ আসলে অনুশীলিত মানুষের প্রধান বৈশিষ্ট্যগুলি ধারণ করেছেন। তার 4টে বৃত্তি তিনি অনুশীলন করেছেন। তার মধ্যে দেখা যাচ্ছে শারীরিক বৃত্তি, জ্ঞানার্জনী বৃত্তি, কার্যকারিণী বৃত্তি এবং চিত্তরঞ্জনী বৃত্তি তার প্রতিষ্ঠা হয়েছে, এবং তিনি এর পাশাপাশি ধর্মতত্ত্বে সেখানে পাশ্চাত্য যে প্যাট্রিয়টিজম, তার সঙ্গে তার যে স্বাদেশিক প্রেমের ধারণা, বঙ্কিমচন্দ্র বলেন যে আমাদের 4টে প্রীতিবৃত্তি আছে, একটা প্রীতি থেকে অন্য প্রীতিতে আমরা সম্প্রসারিত হই, এবং সেখানে স্বদেশ প্রীতির যে ধারণা, সেই স্বদেশ প্রীতি আর পাশ্চাত্যের প্যাট্রিয়টিজম এটা যে সম্পূর্ণ আলাদা, সেটা বঙ্কিমচন্দ্র আলোচনা করেছিলেন। প্রসঙ্গত নরহরি কবিরাজও তার বিবেকানন্দ বিষয়ক নিবন্ধে বঙ্কিমের ওই কথা উদ্ধার করেছেন। আমরা প্রাচ্য ও পাশ্চাত্য পড়তে গিয়ে বুঝতে পারি যে বিবেকানন্দ বঙ্কিম যেভাবে কৃষ্ণের সপক্ষতা করছেন, বিবেকানন্দ সেইভাবে সচেতন পদ্ধতিতেই রামের সপক্ষতা করছেন। বিবেকানন্দের মতে এই রাম কিন্তু অন্যকে মেরে ধরে তাড়িয়ে দেন না। বিবেকানন্দ লিখছেন যে রামায়ণ কিনা আর্যদের দক্ষিণী বুনো বিজয়, রামচন্দ্র আর্য রাজা সুসভ্য লড়ছেন কার সঙ্গে? লঙ্কার রাবণ রাজার সঙ্গে। সে রাবণ রামায়ণ পড়ে দেখো ছিলেন রামচন্দ্রের দেশের চেয়ে সভ্যতায় বড় বই কম নয়। লঙ্কার সভ্যতা অযোধ্যার চেয়ে বেশি ছিল, বরং কম তো নয়ই। তারপর বানরাদি দক্ষিণী লোক বিজিত হলো কোথায়? তারা হলো শ্রীরামচন্দ্রের বন্ধু। কোন গুহকের কোন বালির রাজ্য রামচন্দ্র ছিনিয়ে নিলেন তা বলো না। হতে পারে দু এক জায়গায় আর্য আর বুনোদের যুদ্ধ হয়েছে, হতে পারে দু একটা ধূর্ত মুনি রাক্ষসদের জঙ্গলের মধ্যে ধুনি জ্বালিয়ে বসেছিল, মটকা মেরে চোখ বুজিয়ে বসেছে, কখন রাক্ষসের ঢিল ঢেলা হাড়গোড় ছড়ে, যেমন হাড়গোড় ফেলা অমনি নাকি কান্না ধরে রাজাদের কাছে গমন। ভাষা দেখুন খেয়াল করে, একেবারে ঠাট্টা তামাশার ভাষা, এবং সেখানে মুনি ঋষিদের এক হাত নিয়েছেন। কিন্তু সেখানে বর্ণনা এরকম যে দু এক জায়গায় আর্য আর বুনোদের যুদ্ধ হয়েছে। কেন না, ধূর্ত মুনি রাক্ষসদের জঙ্গলের মধ্যে ধুনি জ্বালিয়ে বসেছিল। জঙ্গলে যাদের অধিকার, তাদের অধিকার এই মুনিরা ধ্যানের নামে হরণ করছিল। মটকা মেরে চোখ বুজিয়ে বসেছে, কখন রাক্ষসের ঢিল ঢেলা হাড়গোড় ছড়ে। তারা গিয়ে রাজার কাছে নালিশ করে, রাজা এসে তাদের সঙ্গে লড়াই করে। এইভাবে রামায়ণের এক ধরনের বিবরণ বা ভাষ্য বিবেকানন্দ তৈরি করছেন, এবং তৈরি করে বলছেন যে কখনোই এটা আর্যদের জয়ের গল্প নয়। কেন নয়? কেন এটা বিবেকানন্দ বলছেন? এখানে একটা ছোট্ট কথা আমাকে বলতেই হবে। সেটা হচ্ছে যে আর্য সম্পর্কে বিবেকানন্দের যে অভিমত, সেই অভিমত আমরা এখন মেনে নিতে কিছুতেই পারবো না। বিবেকানন্দ মনে করছেন যে আর্যরা বহিরাগত নয়, তারা ভারতেরই লোক ইত্যাদি। এখন আর্যদের সম্পর্কে আলোচনা এখন যেখানে পৌঁছে গেছে, বিবেকানন্দের এই কথাগুলো একেবারেই অর্থহীন। এবং সেটুকু বাদ দিলে বিবেকানন্দ যেভাবে রামকে দেখছেন, তাতে বিবেকানন্দের সুস্পষ্ট কথা হচ্ছে যে রাম অন্যের রাজ্য জয় করেন না। এখন এটা প্রায় ওই বঙ্কিমী কৃষ্ণ আদিকল্পের সূত্রেই বিবেকানন্দের রামের আদিকল্প। রাম অন্যদের রাজ্য জয় করেন না। এইটা বলবার সঙ্গে সঙ্গে তিনি এক ধরনের বৈপরীত্য, ইউরোপীয় উপনিবেশের যে শক্তি, তার সঙ্গে এর যে একটা বৈপরীত্য রয়েছে, সেটা সুস্পষ্ট ভাষায় বলছেন।
তুমি ইউরোপী কোন দেশকে কবে ভালো করেছ? অপেক্ষাকৃত অবনত জাতিকে তোলবার তোমার শক্তি কোথায়? যেখানে দুর্বল জাতি পেয়েছ তাদের সমূলে উৎসাদন করেছ, তাদের জমিতে তোমরা বাস করেছ, তারা একেবারে বিনষ্ট হয়ে গেছে। তোমাদের আমেরিকার ইতিহাস কি? তোমাদের অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, প্যাসিফিক দ্বীপপুঞ্জ, তোমাদের আফ্রিকা, এর মধ্যে কিন্তু কোনো মিথ্যে নেই। এই তীব্র আক্রমণ ইউরোপ সম্পর্কে করা, ইউরোপের উপনিবেশের সম্পর্কে করা, এই ব্যাখ্যা খুবই সঙ্গত। এবং মনে রাখতে হবে যে বর্তমান ভারত রচনাতে এর আগেই তিনি কিন্তু খুব মন দিয়ে ইউরোপের এই যে ঔপনিবেশিক অধিকার, সেই অধিকারের সূত্রগুলো কি সেটা লক্ষ্য করেছিলেন। ইংল্যান্ডের ধ্বজা কলের চিমনি, বাহিনী পণ্যপথ, যুদ্ধক্ষেত্র জগতের পণ্যবিথিকা এবং সম্রাজ্ঞী স্বয়ং সুবর্ণাঙ্গী শ্রী। এরা যে ঔপনিবেশিকতা প্রতিষ্ঠা করছে, সেই ঔপনিবেশিকতা যে এক ধরনের অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে রয়েছে সেটা বিবেকানন্দ সুস্পষ্ট করে দেন। এবং তিনি বলেন যে এই যে ইংল্যান্ডের লোকজন ভারত অধিকার করছে, এটা ওই এর আগে যারা ভারতে এসেছে এবং ভারতে থেকে গেছে তাদের আসার এবং থেকে যাওয়ার ইতিহাসের থেকে এই ঔপনিবেশিকতার ইতিহাস আলাদা। এটা কিন্তু উনি সুস্পষ্টভাবেই বলে দেন। সেই সূত্রেরই সম্প্রসারণ করে তিনি সঙ্গতভাবেই বলবার চেষ্টা করেন তার প্রাচ্য ও পাশ্চাত্যে যে ইউরোপ যেখানে গেছে সেখানে তারা সেখানকার মানুষদেরকে বিনষ্ট করেছে। এরই বিপরীতে তিনি রামকে রাখবার চেষ্টা করেন, চেষ্টা করে যেখানে ওই বঙ্কিমচন্দ্র, আমি ইচ্ছে করেই কৃষ্ণ চরিত্রের সূত্রে এবং ধর্মতত্ত্বের প্রসঙ্গে উল্লেখ করলাম যে ইউরোপের যে প্যাট্রিয়টিজম সেটা পৈশাচিক পাপ, কিন্তু বঙ্কিম যাকে স্বদেশপ্রীতি বলছেন তার পরের ধাপটা হচ্ছে জাগতিক প্রীতি। স্বদেশপ্রীতি থেকে জাগতিক প্রীতিতে পৌঁছতে হবে। সেখানে কিন্তু পরের কেড়ে খাওয়া, এই পৈশাচিক পাপ করার কথা বলা হচ্ছে না। একই ভঙ্গিতে বিবেকানন্দ বলবার চেষ্টা করেন যে ভারতে রামের মতো শাসকেরা তারা কখনো অন্যদেরকে উৎসাদন করেন না। তাহলে এখানে দুটো জিনিস বিবেকানন্দের থেকে বেরিয়ে আসে। এক, বিবেকানন্দ রামরাজ্যের পক্ষপাতী নন, কারণ তিনি মনে করেন যে রামরাজ্য প্রজাদেরকে শক্তিহীন করে, প্রজাদের স্বায়ত্তশাসন দেয় না। দ্বিতীয়ত, বিবেকানন্দ মনে করেন যে রাম রাজা হিসেবে ভালো, তার ভালোত্বের কারণ তিনি অন্যের রাজ্য দখল করেন না, অন্যের স্বাধিকার হরণ করেন না। এখানে মনে রাখতে হবে যে বিবেকানন্দের কিন্তু খুব প্রিয় মধুসূদনের মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য তিনি পড়তে অসম্ভব ভালোবাসেন এবং মেঘনাদ বধ কাব্যে তার মন মজে থাকে। এখন এই যে বিবেকানন্দ, এই বিবেকানন্দ তাঁর এই লেখাতে প্রাচ্য পাশ্চাত্যে বিবেকানন্দের অন্তর্দ্বন্দ্বটা কোথায় না, বিবেকানন্দ এই যে কথাগুলো বললেন তারপর বলতে বলতে কোথাও একটা সর্বময় সাধারণীকৃত আর্য চরিত্রের কল্পনা করেন। তিনি বলেন আর্যরা অতি দয়াল ছিলেন, তাদের অখণ্ড সমুদ্রবৎ বিশাল হৃদয়ে অমানব প্রতিভা সম্পন্ন মাথায় ওসব আপাতত রমণীয় পাশব প্রণালী কোনো কালে স্থান পায়নি। স্বদেশী আহাম্মক যদি আর্যরা বুনোদের মেরে ধরে বাস করত তাহলে এ বর্ণাশ্রমের সৃষ্টি কি হতো? ইউরোপের উদ্দেশ্য সকলকে নাশ করে আমরা বেঁচে থাকব, আর্যদের উদ্দেশ্য সকলকে আমাদের সমান করব, আমাদের চেয়ে বড় করব। ইউরোপের সভ্যতার উপায় তলোয়ার, আর্যের উপায় বর্ণ বিভাগ, শিক্ষা সভ্যতার তারতম্যে সভ্যতা শিখবার সোপান বর্ণ বিভাগ,
ইউরোপে বলবানের জয়, দুর্বলের মৃত্যু, ভারতবর্ষের প্রত্যেক সামাজিক নিয়ম দুর্বলকে রক্ষা করবার জন্য। এখন বিবেকানন্দ সবসময় যেন একটা অদ্ভুত লড়াইয়ের মধ্যে আছেন, সেটা তৎসাময়িক কারণেই আছেন। যে ইউরোপের থেকে আমি বা আমরা ভারতীয়রা নিয়মের দিক থেকে আধ্যাত্মিক চিন্তায় উন্নত, এবং তিনি বলেই ফেলেন যে ভারতবর্ষের প্রত্যেক সামাজিক নিয়ম দুর্বলকে রক্ষা করবার জন্য। এখন এই কথাগুলো সত্যি সত্যি এর কোনো বস্তুগত তাৎপর্য নেই। ভারতবর্ষের সমস্ত সামাজিক নিয়ম দুর্বলকে রক্ষা করার জন্য, এই সমস্ত সামাজিক নিয়ম কবেকার সামাজিক নিয়ম, কোন ভারতবর্ষের সামাজিক নিয়ম, তাহলে কেন রামায়ণে সম্মুখ বধের মতো একটা কাহিনী ঢুকে পড়ল? বস্তুতপক্ষে যদি আমরা খেয়াল করি যে সম্মুখ বধের কাহিনীটা আসলে কি, আসলে তো হচ্ছে যে একজনের সন্তান মারা গেছে, অকাল বিয়োগ হয়েছে। এখন ধরা যাক যে এই যে অকাল বিয়োগ হয়েছে, রাজ্যে কোনো একটা সমস্যা হয়েছে। এ তো আমাদের ধ্রুপদী গ্রিক ট্র্যাজেডির উপাদান। অদিপাউসের কাছে এসে বলা হচ্ছে রাজ্যে মড়ক লেগেছে, মড়কের কারণ তোমাকে খুঁজে বার করতে হবে, এবং সেটা খুঁজে বার করতে গিয়ে অদিপাউসের জীবনে ওই মর্মান্তিক সত্য উদ্ঘাটিত হলো। অদিপাউস শেষ পর্যন্ত দৃষ্টিহীন হয়ে অন্য এক দৃষ্টির অধিকারী হলেন। উল্টো দিকে সম্মুখের হত্যার ঘটনা একেবারে সরলরৈখিক অমানবিক একটি ঘটনা, যে একজন শূদ্র তিনি তপস্যা করছেন, তার পাপে নাকি ব্রাহ্মণের সন্তান বিয়োগ হয়েছে। প্রজানুরঞ্জক রাজা তিনি ব্রাহ্মণের অনুরঞ্জনের জন্য, প্রজানুরঞ্জনের জন্য তিনি গিয়ে শূদ্রকে সম্মুখের মুণ্ডচ্ছেদ করলেন। এখন এই নিয়ম নিশ্চয়ই দুর্বলকে রক্ষা করবার জন্য নয়। ফলে বিবেকানন্দের এই কথাগুলো আমাদেরকে যা বলে, যা বলতে চায়, তা আমরা মেনে নিতে পারি না। কিন্তু এটাও বুঝতে পারি, যেমন ধরুন যে 1901-এ বোধহয় জগদীশচন্দ্রকে রবীন্দ্রনাথ একটা চিঠিতে লিখছেন, হয় 1-এ নয় 2-এ, সম্ভবত 1901। তাতে রবীন্দ্রনাথ বলছেন যে ব্রহ্মচর্য ছাড়া আর কোনো উপায় নেই, ব্রহ্মচর্য হলেই সমস্ত সমস্যার সমাধান হবে, তিনি তপবনের আদর্শে ব্রহ্মচর্যাশ্রম তৈরি করবেন। এখন এই যে অতীত ভারত সম্পর্কে, অতীত ভারতের সবকিছু সম্পর্কে এক ধরনের অসম্ভব মোহগ্রস্ততা, এবং এই মোহগ্রস্ততার সূত্রে ইংরেজদের এবং পাশ্চাত্যের বিরুদ্ধে লড়াই করবার প্রবণতা, এগুলো সেটা সেই সময়ের প্রবণতা। কিন্তু এর অর্থ এই নয় যে বিবেকানন্দ বা রবীন্দ্রনাথ বা বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথের ক্ষেত্রে তো একেবারেই বলা যাবে না, দীর্ঘ জীবন, যার জীবনের অর্ধ অংশ ঊনবিংশ শতাব্দীতে, বাকি অর্ধ অংশ বিংশ শতাব্দীতে, এবং রবীন্দ্রনাথ নিজেকে বদলাতে বদলাতে নিজে আগে যা বলেন তা অনেক ক্ষেত্রে সংশোধন করেন। যেমন ধরুন যে ভাষা বিচ্ছেদ নামক প্রবন্ধে একেবারে পাশ্চাত্যের আদর্শে রবীন্দ্রনাথ বলেছিলেন যে অহমিয়া এবং ওড়িয়া ভাষা বাংলার উপভাষা, তারা বাংলার অধিকার স্বীকার করে নিক, নিজেদের আত্মতা বিলীন করে বাংলার সঙ্গে মিশে যাক। এরকম কথা রবীন্দ্রনাথের ভাষা বিচ্ছেদ প্রবন্ধে আছে। লক্ষ্মীনাথ বেজবড়ুয়া তীব্র বিরোধিতা করলেন, পরে রবীন্দ্রনাথ নিজেকে সংশোধন করলেন, সমস্ত ভাষার অধিকার মেনে নিলেন। ফলে রবীন্দ্রনাথ নিজেকে সংশোধন করতে করতে যেতে পারে। বিবেকানন্দের অন্তর্দ্বন্দ্ব এবং টানাপোড়েন, এবং বুঝতে পারি যে বিবেকানন্দ তো প্রচারক, বাইরে গিয়ে দেখেন যে মিশনারিরা কিভাবে হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলেন এবং ভারতীয়দের সম্পর্কে কি ধরনের অপমানজনক কথা বলেন। বিবেকানন্দকে তার উল্টো দিকে দাঁড়ানোর জন্য, এবং ইংরেজি ভাষায় এটা খুবই লক্ষ্য করবার মতো যে ইংরেজি ভাষায় নিজের দেশের সম্পর্কে বিবেকানন্দ খুব বেশি খারাপ কথা কখনো লেখেননি। যে চিঠিগুলিতে তিনি ভারতবর্ষীয়দের নিন্দে করছেন, ভারতীয় বিভিন্ন পন্থার নিন্দে করছেন, সেগুলো হয় বাংলা ভাষায় লেখা, নয় একান্তভাবে তার দক্ষিণ ভারতীয় এক দুজন খুবই ভক্তকে লেখা।
কিন্তু এটা কৌশল হিসেবেই বলা যায় প্রায় যে তিনি কখনো বিদেশের কাছে ভারতবর্ষের দুর্বলতা প্রকাশ করেন না, যে কারণে আপনার আমেরিকাতে রমাবাইয়ের অনুগামীদের সঙ্গে বিবেকানন্দের তীব্র দ্বন্দ্ব হয়েছিল। কারণ বিবেকানন্দ সেখানে ভারতীয় বিধবাদের অবস্থা ভালো এইরকম কথা বলেছিলেন। রমাবাই সার্কেলের লোকজন তার তীব্র বিরোধিতা করেন। তখন আবার বিবেকানন্দের পক্ষে যারা বিবেকানন্দের বক্তৃতা আহ্বান করেছিলেন তারা বলেন যে বিবেকানন্দ বিশেষ বিধবাদের অবস্থা নিয়ে কথা বলেননি, বৈধব্য নামক আইডিয়াটা নিয়ে কথা বলেছেন। এটাও আপনারা জানেন যে বিবেকানন্দ বিদ্যাসাগরের বিধবা বিবাহ সংক্রান্ত যে সামাজিক আন্দোলন তার বিরুদ্ধে কথা বলেছেন। ফলে বিবেকানন্দের মধ্যে অনেক রকম সমকালীন অন্তর্বিরোধ ছিল। কিন্তু বিবেকানন্দের মধ্যে এমন অনেক কিছু ছিল যা বিবেকানন্দের টানাপোড়েনকে নিশ্চিত করে। এবং আজকে আমি মনে করি, অনেকের মতোই মনে করি, যে বিবেকানন্দকে একমাত্রিকভাবে বিবেকানন্দের একটা বিশেষ দিককে তুলে ধরে তাকে যদি হিন্দুত্ববাদী রাজনীতির অংশ হিসেবে আমরা চলে যেতে দিই, তাহলে বিবেকানন্দের মধ্যে যে অন্য চিন্তার গুরুত্বপূর্ণ দিকগুলি রয়েছে সেই দিকগুলি চাপা পড়ে যাবে, এবং সেই দিকগুলির সূত্রেই কিন্তু আমরা বিবেকানন্দকে নিয়েই অন্য বিবেকানন্দের বিরুদ্ধে দাঁড়াতে পারি। যেমন ঘরে বাইরেতে নিখিলেশ আর সন্দীপকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন সত্যজিৎ, সন্দীপের মুখে রবীন্দ্রনাথের গানই দিচ্ছেন, তেমনি এক বিবেকানন্দ যেন অন্য বিবেকানন্দকে প্রতিহত করতে চাইবেন। আসলে মানুষটি, যদি আপনারা মহেন্দ্রনাথ দত্তের লেখা পড়েন, বিবেকানন্দের ভাইয়ের দুই ভাই ভূপেন্দ্রনাথ দত্ত এবং মহেন্দ্রনাথ দত্ত, ভূপেন্দ্রনাথ দত্ত একরকম করে বিবেকানন্দকে দেখেন, মহেন্দ্রনাথ দত্ত আরেক রকম করে বিবেকানন্দকে দেখেন, এবং বিবেকানন্দের জীবনের নানা কাহিনী সেখানে লেখেন। তাতে বুঝতে পারা যায় যে একজন ছটফটে যুবক, একটা অসিলেশন আছে, একবার কথা বলেন একবার কথা বলেন, কিন্তু মানুষটার মধ্যে কোথাও যেটা যেটা খুবই গুরুত্বপূর্ণ কথা নরহরি কবিরাজ বলেছেন, যে মানুষটির মধ্যে কিন্তু এই প্রজাশক্তি সম্পর্কে একটা খুবই সচেতনতা রয়েছে, এবং সেটাকে তিনি কিছুতেই অস্বীকার করেন না। সুতরাং আজকে আমি আমার আমার সময় ফুরিয়ে এসেছে, আমি প্রদীপদাকে অনুরোধ করব যে আমার এই দু একটা কথা বিবেকানন্দের সূত্রে, আমি কোনো সামগ্রিক আখ্যান তৈরি করলাম এমন নয়, কিন্তু বিবেকানন্দের লেখা থেকে নিশ্চিতভাবে এমন কতগুলো অংশ উদ্ধার করলাম যাতে বিবেকানন্দকে একমাত্রিকভাবে রামরাজ্যপন্থী হিন্দুত্ববাদী সন্ন্যাসী বানিয়ে দেওয়া না যায়, এবং যাতে খুব সুস্পষ্টভাবেই কথা বলা যায় যে আসলে রামরাজ্য সম্পর্কে তাত্ত্বিকভাবে বিবেকানন্দের কোনো মোহ ছিল না। আর্যত্ব সম্পর্কে বিবেকানন্দের যে ভাবনা, সেটা আজকের পড়াশোনার নিরিখে আমাদের স্বীকার করেই নিতে হবে যে সেটার কোনো অর্থ নেই। এবং বিবেকানন্দ নিজেও কিন্তু নিজের মত বদলান। বিশেষ করে একটা কথা বলে আমি আমার মত বদলানোর সপক্ষে একটা কথা বলে আমি আমার কথা থামাবো। বিবেকানন্দ তার প্রাচ্য পাশ্চাত্যে বৌদ্ধ ধর্ম সম্পর্কে যে কথাগুলি বলেছেন তার মধ্যে তীব্র সমালোচনা ছিল। 1901-এ বিবেকানন্দের একটা চিঠি পাওয়া যাচ্ছে, তাতে বিবেকানন্দ বলছেন যে বুদ্ধদেব সম্পর্কে আমার যে ধারণা ছিল সেটা বদলে গেছে, কিন্তু সেই ধারণা বিস্তৃতভাবে আমি বলতে পারবো না, কারণ আমার আর সে সময় নেই, শরীর দুর্বল খারাপ হয়ে আসছে। ফলে বিবেকানন্দও কিন্তু বদলান অনেকের মতো স্বাভাবিকভাবেই, এই অনিবার্যতাকেও আমরা অস্বীকার করব না। ফলে বিবেকানন্দের কোনো স্থাণুমূর্তি, কোনো হিন্দুত্ববাদী একমাত্রিক উগ্রমূর্তি বিবেকানন্দের মাধ্যমে করে উঠুক, এটা আমাদের চাওয়া স্বাভাবিকভাবেই হতে পারে না। শুধু এটা চাওয়া হতে পারে না তাই নয়, বিবেকানন্দের মধ্যে সেই উপাদানগুলো রয়েছে, সেগুলো প্রমাণ করে যে বিবেকানন্দ কিছুতেই ওই গোলওয়ালকারের মতো মানুষ নন বা ছিলেন না। এইটুকুই। অনেক ধন্যবাদ অধ্যাপক বিশ্বজিৎ রায়কে। তিনি ভারী সুন্দর বিশ্লেষণ করেছেন, সহজভাবে দেখিয়েছেন
বিবেকানন্দের মধ্যেকার বহুমুখী দিকের টানাপোড়েন, স্ববিরোধিতা, এক একটা সময় এক একটা দিকে বেশি ঝোঁক, সব মিলিয়ে তিনি যা তুলে ধরলেন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে বিবেকানন্দকে রামের অন্ধভক্ত, এখনকার ভাষায় বলা হয় অন্ধভক্ত, এবং রামরাজ্যের অন্ধ উপাসক বলে যে প্রচার করা হচ্ছে সেটা ঠিক নয়। বিবেকানন্দ দুটো কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছিলেন। একটা হচ্ছে যে রামের মতো রাজা প্রজানুরঞ্জক, সেটা খুবই ভালো কথা, কিন্তু তিনি প্রজাপুঞ্জের স্বায়ত্তশাসনের আকাঙ্ক্ষাকে, সেজন্যে তাদের চেতনাকে এরকম প্রজাপালক রাজা গড়ে উঠতে উৎসাহ দেন না। সেটা একটা ক্ষতিকর দিক। বিবেকানন্দের মধ্যে প্রজাদের স্বায়ত্তশাসনের ভাবনা ছিল খুবই গুরুত্বপূর্ণ। তার আরও বহু লেখা বিশ্লেষণ করলে এ কথাগুলো অবশ্যই পাওয়া যাবে। আবার বর্ণ ব্যবস্থা সম্পর্কে অধ্যাপক রায় যা বললেন, বর্ণ ব্যবস্থা নিয়ে তার মধ্যে একটা দ্বিচারিতা, একটা দ্বৈত ভাব, একটা স্ববিরোধিতা, দোলাচল লক্ষ্য করা যায়, যার জন্যে তাকে আম্বেদকর এবং আম্বেদকরপন্থী মানুষরা, কর্মীরা, তাঁরা আক্রমণ করেছেন, সঙ্গত কারণেই করেছেন। আচ্ছা, দ্বিতীয় একটি দিক বিবেকানন্দের, যেটা অধ্যাপক বিশ্বজিৎ রায় বললেন, যে রামচন্দ্র কিন্তু পররাজ্য গ্রাস বা দুর্বলকে উৎখাত করা, উৎসাদন করা, পর যদি দুর্বল হয় তাহলে তার রাজ্যকে দখল করা, এসবের পক্ষপাতী মোটেই ছিলেন না। রামরাজ্যের ধারণার সঙ্গে আগ্রাসনের ধারণাকে মেলানোটা ঠিক নয় বলে বিবেকানন্দ মনে করতেন। যাই হোক, এই অসাধারণ বিশ্লেষণ এবং তার মন্তব্যের জন্য আমরা তার কাছে, বিশ্বজিৎ রায়ের কাছে কৃতজ্ঞ। আমরা যেটা বুঝতে পারছি, যে শিক্ষাটা পেলাম, যে একজন বিশাল মাপের চিন্তাবিদ, দার্শনিক এবং সমাজকর্মী, এবং ওই প্রচণ্ড অন্ধকারাচ্ছন্ন পরিপ্রেক্ষিতে, যার মধ্যে ভারতবর্ষ তখন নিমজ্জিত ছিল, আবার অন্যদিকে ব্রিটিশ শাসনের ভয়াবহ ঔপনিবেশিক নির্মমতা, এই সমস্তটার মধ্যে দাঁড়িয়ে বিবেকানন্দ অনেকগুলো প্রবণতার পরিচয় দিয়েছেন। তার একটা মাত্র দিক, গর্ব সে বলো হাম হিন্দু হ্যায়, একটা মাত্র দিক, একটা মাত্র কথাকে তার পরিপ্রেক্ষিত থেকে বিচ্ছিন্ন করে দেখে তাকে যদি হিন্দুত্ববাদের রামরাজ্যের প্রবক্তা হিসেবে তুলে ধরা হয়, সেটা খুব সস্তার রাজনীতি। বাঙালির মনন, বাঙালি অনেক বিষয়ে অনেক পিছিয়ে আছে, পিছিয়ে গেছে, কিন্তু বাঙালির মনন এবং সৃজন, তার মনন শক্তি এবং সৃজন শক্তি, সেটা এখনো অত্যন্ত বলিষ্ঠ, উর্বর। সেটাকে ধূলিসাৎ করে কেউ যদি বিবেকানন্দকে এক কথায় রামরাজ্যের সমর্থক বলে দাগিয়ে দেয়, সেটা হবে চরম নির্বুদ্ধিতা। বাঙালিকে এর প্রতিবাদ করতে হবে, দেখিয়ে দিতে হবে যে বিবেকানন্দের মধ্যে কত বিচিত্র প্রবণতার খেলা চলেছিল, এবং এই অসম্ভব মেধাবী বুদ্ধিমান মানুষটি খুব দরদ দিয়ে চণ্ডাল ভারতবাসী
শূদ্র ভারতবাসী, গরিব ভারতবাসী, তাদের সেবা করতে চেয়েছেন, তাদের জন্য সংগঠন গড়ে তুলেছেন, তাদের সেবায় উদ্বুদ্ধ করেছেন। ধর্মকে তিনি নামিয়ে এনেছিলেন বা উঠিয়ে এনেছিলেন মানব সেবার ক্ষেত্রে। শিবজ্ঞানে জীব সেবা করার কথা বলেছিলেন। বলেছিলেন যে ধর্মচর্চার চেয়ে ফুটবল খেললে বাঙালিদের এখন বেশি উপকার হবে। অর্থাৎ একটা অনুর্বর, একটা শুকনো মরুভূমির মতো ধর্মচর্চা সৌভাগ্যবশত তার হৃদয়ে বা মননে ছিল না। তিনি বারে বারে ফিরে গেছেন ধর্মের অধিবিদ্যক নীতিগুলো থেকে, বারে বারে বাস্তবে দরিদ্র নারায়ণের পাশে, দরিদ্র নারায়ণ সেবার লক্ষ্যে। এবং সেখান থেকে তার সমাজতন্ত্রের ধারণা সম্পর্কেও আমরা অনেক কিছু জানতে পারি। তবে এটুকু বোঝা গেল যে এক কথায় হিন্দু সন্ন্যাসী বিবেকানন্দকে ধরে রামরাজ্যের প্রবক্তা করে তুলে ধরা ভোটের স্বার্থে, রাজনৈতিক গদির স্বার্থে, এটা একেবারেই যথার্থ নয়। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ রায় অধ্যাপক মশাইকে। এখন আমি একে বলবো, প্রকাশকে বা সমীরণকে, যদি কোনো প্রশ্ন এসে থাকে এখানে লিখে দিতে, আমি তাহলে একটু পড়ে শোনাবো। প্রকাশ, আমি একটু প্রকাশকে, আমি চ্যাট বক্স দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাতে আমি আমি প্রণব আচার্য তিনি লিখেছেন, বিবেকানন্দের রামরাজ্য কনসেপ্টটা কোন বইয়ে স্পেসিফিক ভাবে পাওয়া যাবে? এর উত্তরে আমি জানাই যে আমি দুটো লেখার কথা বলেছি। একটা হচ্ছে বর্তমান ভারত, আর আরেকটা হচ্ছে প্রাচ্য ও পাশ্চাত্য। আমি একেবারে শুরুতেই বলেছিলাম যে বিবেকানন্দের যে বাণীয় রচনা, সেই বাণীয় রচনা পড়তে গেলে একটা অসুবিধে হয় যে কোনগুলো বিবেকানন্দের মূল বাংলা লেখা সেগুলো অনেক সময় সুনির্দিষ্টভাবে বোঝা যায় না। এখন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে স্বামী বিবেকানন্দের যে বাংলা রচনা সংকলন প্রকাশিত হয়েছে, সেখানে বিবেকানন্দের লেখাগুলি কালানুক্রমে উদ্বোধন পত্রিকাতে যেভাবে যে চেহারায় বেরিয়েছিল কালানুক্রমে সাজিয়ে দেওয়া হয়েছে। সেখানে আপনারা বিবেকানন্দের বর্তমান ভারত ও প্রাচ্য পাশ্চাত্য এই দুটিই পাবেন। বর্তমান ভারত সাধু ভাষায় লেখা নিবন্ধ, আর প্রাচ্য পাশ্চাত্য হচ্ছে চলিত ভাষা এবং কোথাও কোথাও তৎসম শব্দবহুল ভাষায় লেখা একটি খুব মজাদার ভ্রমণ বৃত্তান্ত। এখানে রাম সম্পর্কে ধারণার কথা পাবেন। অন্যত্র একাধিক ইংরেজি বক্তৃতায় রামের কথা এসেছে। অনেক সময় বিবেকানন্দ বাল্মীকি রামায়ণের সঙ্গে কৃত্তিবাসী রামায়ণ বলতে গিয়ে মিলিয়েও ফেলেছেন। যেমন কৃত্তিবাসী রামায়ণের ওই দস্যু রত্নাকরের কাহিনী বিবেকানন্দের বক্তৃতায় বাল্মীকি রামায়ণের কাহিনী হয়ে গেছে। এরকম কিছু হয়তো ছোট বলতে গিয়ে অনেক সময় আমরা স্মৃতি থেকে বলতে গিয়ে এরকম হয়ে যায়, সেটা আছে। কিন্তু মূলত রাম ভাবনার জন্য বর্তমান ভারত ও প্রাচ্য পাশ্চাত্য এই দুটো পড়তে পারেন। আচ্ছা, এরপরে আমি অনির্বাণ ঘোষ তার একটা প্রশ্ন পাচ্ছি। তিনি লিখেছেন, রামরাজ্য চিন্তা ভাবনার পার্সপেক্টিভে গান্ধীজি ও বিবেকানন্দ এর মধ্যে কোনো থিওরিটিক্যাল সিমিলারিটিজ আছে নাকি কোনো টানাপোড়েন আছে? আপনি এটিকে কোন দৃষ্টিকোণ দিয়ে দেখেন? এখন এখানে একটা কথা গান্ধী আমি ইচ্ছে করেই এখানে আনিনি, গান্ধী একটা দীর্ঘ আলোচনার বিষয়। এখন প্রথমেই যেটা বলবার যে গান্ধী তো এক অর্থে নৈরাজ্যবাদী। গান্ধী কিন্তু ওই কেন্দ্রীয় রাষ্ট্রীয় ক্ষমতাকে একেবারেই মানেন না।
গান্ধীর যে রামরাজ্যের ধারণা, গান্ধীর যে রাম, সেই ধারণাকে বুঝতে গেলে এটা জানতে হবে যে গান্ধী মানুষের কাছে যান। গান্ধীর রাম রাজ্যের ধারণায় মানুষ অনবরত কথা বলতে পারেন। গান্ধীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, খেয়াল করলে দেখবেন যে বিশেষ করে যখন নোয়াখালীর দাঙ্গা হচ্ছে, বিহারের দাঙ্গা হচ্ছে, গান্ধী কিন্তু মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং কোনো দাঙ্গার বিবরণকেই তিনি কিন্তু একেবারে নীরবতা দিয়ে ঢেকে দিচ্ছেন না। এখন এই যে নীরবতা দিয়ে ঢেকে দিচ্ছেন না, তার কারণ গান্ধী মনে করেন তার রামরাজ্যে প্রতিটি মুহূর্তে একেবারে মানুষের কাছে গিয়ে বসতে হবে, কথা বলতে হবে, ভাবতে হবে। প্রজানুরঞ্জনের ধারণাকে তিনি একেবারে এই জায়গাতে নিয়ে যাচ্ছেন। সেটা কিন্তু ওই প্রজাশক্তির প্রশ্ন, তার সঙ্গে রামের শ্রবণ, এই দুটোকে দেখতে হবে। এবং গান্ধীর ভাবনায় এটা বড় আলোচনার বিষয়, সেখানে কিন্তু রেস্টোরেটিভ জাস্টিসের প্রসঙ্গ আসবে। অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটলেই যিনি, যেমন গান্ধী কিন্তু নোয়াখালীতে যারা দাঙ্গা করেছেন তাদেরকে আলাদা করে একেবারেই দাঙ্গা করা মানুষ হিসেবে দাগিয়ে দিতে চান না, বরং তাদের মধ্যে এই অনবরত কথা বলতে বলতে এই অনুতাপের সৃষ্টি করতে চান, যেখানে তারা বুঝতে পারবে প্রজা হিসেবে, সাধারণ প্রজা হিসেবে, যে তারা যেটা করেছে ভুল করেছে। ফলে গান্ধী ধর্মবিবিক্ত মানুষ নন, কিন্তু গান্ধীর রামরাজ্যে, রামের ভাবনায় প্রতি মুহূর্তে এই প্রজার সঙ্গে কথোপকথনের অনুষঙ্গ উঠে আসে। এবং সেখানে কিন্তু ওই গ্রাম শাসনের কথা, গ্রামের স্বায়ত্ত শাসনের কথা, গান্ধী কখনোই কোনো কেন্দ্রীয় রাষ্ট্রকেন্দ্রিক শাসনকে সমর্থন করেন না। ফলে এই ভাবনা থেকে একটা কোথাও আলোচনা নিশ্চয়ই করা যেতে পারে বলে আমার মনে হয়। অমিত দাস তিনি লিখেছেন যে আপনি যে আলোচনা করলেন অনেকটাই উপযুক্ত, তথ্যকেন্দ্রিক, কিন্তু এখন তো সময়টা অন্য, মোবাইলের যুগ। যারা রামরাজ্যের নামে আমাদের মগজধোলাই করছে তারা তো ইতিহাস বা সাহিত্য কেন্দ্রিক তাত্ত্বিক প্রমাণের ধার ধারেন না। বিবেকানন্দ যা বলেছেন তা অপেক্ষা যারা রামরাজ্যের আড়ালে অন্য কিছু চাইছেন, সেই মত সত্যই এখন সবল, মুখ্য, প্রতিষ্ঠিত। আমি জানতে চাই তাহলে এখন এই বিকৃত উদ্দেশ্যের প্রতিরোধে আমাদের কর্তব্য কি এবং তা ফলপ্রসূ করার মাধ্যমটা কি, যখন পুস্তক বা তথ্যকেন্দ্রিক বয়ান বা সংস্কৃত বিবেকানন্দ ইত্যাদি বলে ডট ডট দিয়েছেন। বোঝা গেল যে তথ্যকেন্দ্রিক বয়ানকে অন্য উস্কানিমূলক বয়ান দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। এখন এর উত্তর হচ্ছে যে আমাদের প্রতি মুহূর্তেই তথ্য দিয়ে কথা বলতে হবে। এমনকি যারা বিশ্বাস করেন রামরাজ্যে সবকিছুর সমাধান আছে, তাদের সঙ্গেও কথা বলতে হবে, অনবরত কথা বলতে হবে। এবং এটা মনে রাখতে হবে যে, ধরুন যদি বলি যে বিবেকানন্দের, যদি যদি এই কথাটা আপনি ছড়িয়ে দেন 4টে লাইনে, যে বিবেকানন্দের বর্তমান ভারত বলে একটা লেখা আছে, সেই লেখাতে বিবেকানন্দ বলেছিলেন যে রামরাজ্যের রাম যদি ভালো রাজাও হন তাহলেও তিনি কিন্তু প্রজাদের স্বায়ত্তশাসন দিচ্ছেন না, এটা বিবেকানন্দ বলে গেছেন। আপনি এইটুকুই বললেন। অর্থাৎ যত সহজে আজকের এই বলাতে আমি দেখবেন, খেয়াল করে দেখবেন যে আমি কোনো রকম তাত্ত্বিক প্রস্থান, কোনো জটিলতা ইচ্ছে করেই তৈরি করিনি। তার কারণ আমি ধরে নিয়েছি যে এটা আমি একজন সাধারণ মানুষ হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের সঙ্গে সাধারণভাবে কথা বলছি। ফলে আমাদের তো একটা কাণ্ডজ্ঞানের জগৎ ছিল, এই কাণ্ডজ্ঞানের জগৎ ব্যবহার করে যতটা বলা যায়, এই মোটামুটি প্রশ্ন। বিবেকানন্দ প্রাথমিক জীবনে নাস্তিক্যবাদ ও ব্রাহ্মধর্ম চর্চা করতেন বলে জানা যায়। এই বিষয়ে বক্তাকে মন্তব্য করার জন্য অনুরোধ করছি। বিবেকানন্দের ব্রাহ্মধর্মের সঙ্গে যোগ কখনো কিন্তু তিনি অফিসিয়ালি ছেদ করেননি, তার সদস্যপদ আজীবন ছিল। ব্রাহ্মদের সম্পর্কে কোথাও কোথাও একটু রিজার্ভেশন ছিল, পরবর্তী চিঠিতে দেখা যায়। প্রথম জীবনে নাস্তিক্যবাদ, পরে রামকৃষ্ণের দ্বারা প্রভাবিত। এবং যেটা আমি দেখুন ব্যক্তিগতভাবে বিবেকানন্দকে অনুসরণ করে যেটা বুঝতে পারি, যে বিবেকানন্দ তো এক অর্থে আধুনিক, আর রামকৃষ্ণের ভক্তির ধারণা কিন্তু আধুনিক ভক্তির ধারণা নয়। রামকৃষ্ণ একটা, বলা যেতে পারে, উপনিবেশ পূর্ববর্তী ভক্তির ধারার সঙ্গে নিজেকে উন্নীত করেছেন। ফলে রামকৃষ্ণ কিন্তু বিবেকানন্দের থেকে চিন্তায় অনেক কনসিস্টেন্ট, এটা আমার বলতে কোনো আপত্তি নেই।
বিবেকানন্দের মুশকিল হচ্ছে যে রামকৃষ্ণের যে পরম্পরা আর বিবেকানন্দের শিক্ষার যে পরম্পরা, এই দুইয়ের সংঘর্ষ বিবেকানন্দের মধ্যে একটা আশ্চর্য অদ্ভুত টানাপোড়েন তৈরি করেছিল। ফলে বিবেকানন্দকে আমাদের একটু কোথাও কোথাও মনে হয় যে বেচারা, মানে বেচারা দশা বলতে যা বোঝায় তাই, মানে বিবেকানন্দের খুব চমৎকার একটা জীবনযাত্রার ছবি আঁকা যায়, ফলে সেটা আজকে আর আমি বলছি না। বিবেকানন্দ, অমিত কুমার ঘোষ, বিবেকানন্দ একদিকে শূদ্র জাগরণের কথা বলছেন, অন্যদিকে বর্ণাশ্রমকে সমর্থন করছেন, এটি কিভাবে সম্ভব এ বিষয়ে যদি একটু বলেন। এখন এখানেই আমি বললাম বিবেকানন্দের একটা অন্তর্বিরোধ তৈরি হয়েছিল। বিবেকানন্দ একটু যদি মন দিয়ে পড়েন, কোথাও কোথাও গুণগত বর্ণাশ্রমের কথা বলছেন, বর্তমান ভারতে গুণগত বর্ণাশ্রমের কথা বলেছেন। অর্থাৎ বর্ণাশ্রম বলতে তিনি বোঝাচ্ছেন যে আদতে যেটা ছিল এক ধরনের শ্রমের বিভাজন, সেই শ্রমের বিভাজনের মধ্যে চলাচল ছিল। ধরুন আমি হচ্ছি শূদ্র, আমি কায়িক শ্রম করতে পারি, আমার এক ছেলে হয়েছে, সেই ছেলে বিদ্যা চর্চা করছে, সে ব্রাহ্মণ। এরকম একটা চেহারা যদি হয় তাহলে হচ্ছে যে এই চারটে কাজ আমাকে করতে হয়, কোনো কোনো কাজে কায়িক শ্রম লাগে, কোনো কোনো কাজে প্রশাসনিক কাজকর্ম আমাদের করতে হয়, পড়াশোনা করতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়, চারটে বৃত্তি। এই চারটে বৃত্তি আমরা করি, সেই অনুযায়ী আমাদের বর্ণ। আমি ব্রাহ্মণ হতে পারি, আমার ছেলে শূদ্র হতে পারে, বা আমি শূদ্র হতে পারি, আমার ছেলে ব্রাহ্মণ হতে পারে। এরকম যদি একটা ভেদের আদর্শ, এখন এটা কখনো কোথাও ছিল কিনা এর কোনো তথ্য প্রমাণ দেওয়া খুব মুশকিল। এটা গুণগত বর্ণাশ্রমের ধারণা, সেটা অনেকে বিশ্বাস করেন, সেটা ভালো। কিন্তু পরবর্তীকালে বিবেকানন্দ কোথাও কোথাও এই গুণগত বর্ণাশ্রমের সঙ্গে, যেটা বংশানুক্রমিক বর্ণাশ্রম, মৌরসি পাট্টা তৈরি হলো, একদিকে সেটার বিরুদ্ধে কথা বলছেন, আবার কোথাও কোথাও একটু যেন বর্ণাশ্রমের পক্ষে ঝুঁকে পড়ছেন, আবার নিজে দেখা যাচ্ছে যে কায়স্থ হিসেবে কোথাও বিচলিত হচ্ছেন। ফলে এটা টানা পড়েন। আমার ধারণা যে পরবর্তীকালে যখন রবীন্দ্রনাথ গোরা লিখেছেন, গোরার চরিত্রের মধ্যে যে টানা পড়েন, সেই টানাপোড়েনের মধ্যে অনেকটা যেন বিবেকানন্দকে রবীন্দ্রনাথ যেভাবে দেখেছেন, বা রবীন্দ্রনাথ নিজের পিছু টান 1901-2-তে যেভাবে উপলব্ধি করেছেন, তা গোরার মধ্যে মিশে আছে। ফলে এই অন্তর্দ্বন্দ্বকে আমি স্বীকার করছি, কিন্তু তার পাশাপাশি এটাও বুঝতে পারছি যে বিবেকানন্দ যে শিক্ষার মধ্যে বড় হয়েছেন, তার মা বাবা দুজনেই অসম্ভব আহ বলা যেতে পারে উদার মানুষ ছিলেন। কোনো বর্ণভেদ সেখানে তার পারিবারিক আচরণে স্বীকৃত হতো না, খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো বাছবিচার ছিল না। ফলে এই পরিবেশ থেকে বড় হয়ে ওঠা একজন মানুষ, এই আর কি। যেমন ধরুন, মানে এই এই বর্ণাশ্রম, যেমন এটাও খুব আশ্চর্য লাগে, ধরুন লীলা প্রসঙ্গ যদি পড়েন, সেখানে রামকৃষ্ণ যখন রানী রাসমণির কাছে যাচ্ছেন, তখন রামকৃষ্ণ অকপটে বলছেন যে মা তুই আমাকে আহ শূদ্রের ভাত খাওয়ালি। হ্যাঁ, এখন শূদ্রের ভাত খাওয়ালি, আবার তারপর তো রানী রাসমণির কাছে গেছেন। হ্যাঁ, এরপরে আমার জানার ছিল নিরাজ ভাবনা ও নৈরাজ্যবাদ দুটি কি এক, না না, আমি দুটো একেবারেই এক নয়। গান্ধীকে আমি নৈরাজ্যবাদী, গান্ধী নিজে অ্যানার্কিস্ট শব্দটা তার ইংরেজি লেখাতে গান্ধী ব্যবহার করেছেন, এবং গান্ধী বলেছেন যে আমি স্পিরিচুয়াল অ্যানার্কিস্ট, এবং আমার মধ্যে আশ্চর্যভাবে একটা অন্তর্গত স্বর আছে, সে স্বর যা বলে আমি সেটা করি। ফলে পূর্ববর্তী যে স্বর, সেই স্বরকে অস্বীকার করে পরবর্তী স্বরকে আমি ধারণ করি। ফলে গান্ধী আজকে আমার আলোচনার বিষয় নয়, কিন্তু এই গান্ধীর নৈরাজ্য সেটা একটা বড় আলোচনার বিষয়। হ্যাঁ, আর তো কোনো প্রশ্ন আমি দেখছি না, প্রদীপদা। স্যার, আমার একটা আমার প্রশ্ন একটা, আছে। আচ্ছা আমারও একটা প্রশ্ন আছে, তুমি করে নাও তারপরে আমি বলছি। আচ্ছা, হ্যাঁ স্যার, বিবেকানন্দ কি মানে ওই দেবদেবীর ভক্ত আর কি, মানে মা কালীর ভক্ত? তিনি কি কোনোদিন মা কালীর ভক্ত ছিলেন? মানে আমরা অনেক জায়গায় শুনেছি যে বিবেকানন্দ হয়তো রামকৃষ্ণের যেমন মা কালীর ভক্ত ছিলেন, তো বিবেকানন্দ কি মা কালী বা কোনো ঠাকুর দেবদেবীর কি ভক্ত তিনি ছিলেন, সে মানে সেরকম ভাবে? এটা যদি একটু বলতেন। দেখুন, হ্যাঁ হ্যাঁ, এটা বলতে একেবারেই কোনো আপত্তি নেই। বিবেকানন্দ অসম্ভব ভালোবাসতেন রামপ্রসাদের গান। প্রসাদী গান তো আহ একেবারেই, প্রথম কথা হচ্ছে বিবেকানন্দ নাস্তিক নন, বিবেকানন্দ অপৌত্তলিক নন, তিনি পৌত্তলিকতাকে অন্য একটা স্তরে নিয়ে গেছিলেন। বিবেকানন্দের কালী চিন্তার আমি সবচেয়ে ভালো উদাহরণ মনে করি তার কালিদা মাদার বলে যে কবিতাটি, যেটি কাশ্মীরে লেখা হয়েছিল। তখন তিনি কাশ্মীরে ভ্রমণ করছেন, এবং সেখানে একটা কালিদা মাদার, বিবেকানন্দের ইংরেজি কবিতা বাংলা কবিতার থেকে অসম্ভব ভালো, ইংরেজি কবিতা খুবই ভালো।
হ্যাঁ, এবং সেখানে কালী মূর্তির মধ্যে একটা ভয়ঙ্কর রূপ তিনি কল্পনা করছেন, যে রূপটা পরবর্তীকালে দেখবেন আহ, আমাদের আমাদের যারা জাতীয়তাবাদী, সশস্ত্র জাতীয়তাবাদী যারা আত্মপ্রকাশ করলেন, তারা যখন এই কালিদামাদার কবিতা পড়েন, তারা এই কালীমূর্তির ধারণাকে এক ধরনের বলা যেতে পারে অন্তর্গত অনুপ্রেরণা হিসেবে ভাবেন। ফলে যে অর্থে রামকৃষ্ণদেব কালী ভক্ত, সেই অর্থে বিবেকানন্দ কালী ভক্ত নন। রামকৃষ্ণদেব যে অর্থে মরমিয়া সাধক, বিবেকানন্দ সেই অর্থে মরমিয়া সাধক নন। কিন্তু বিবেকানন্দ তার যে অনুভব, সেখান থেকে কালিদামাদারের মতো আশ্চর্য কবিতা লিখতে পারে। এটা আরেকটা দিক, এবং এটা আরো একটা আলোচনার বিষয়। ধরুন অরবিন্দের যে পরিবর্তন হলো, মানে এটা দীর্ঘ মনস্তাত্ত্বিক আলোচনার বিষয়, যে কিভাবে সেই সময় সশস্ত্র বিপ্লবীরা আধ্যাত্মিকতাকে প্রয়োগ করছিলেন, ব্যবহার করছিলেন। এবং অরবিন্দের লেখাতে একাধিক লেখা, সেখানে কেন সশস্ত্র বিপ্লব পন্থা থেকে অরবিন্দ সরে গেলেন, আধ্যাত্মিক পন্থায় গেলেন। ফলে এটা আর একটা আলোচনার বিষয়, তার একটা পূর্বসূত্র হয়তো বিবেকানন্দের মধ্যে ছিল। বোঝাতে পারলাম? বোঝা গেল? হ্যাঁ স্যার, অসংখ্য ধন্যবাদ। আমার প্রদীপ একটা দা, হ্যাঁ বলুন। প্রশ্ন আছে। হ্যাঁ, আর একটা সবশেষে মন্তব্য আছে। আচ্ছা, মন্তব্যটা আমি আগে একটু করে নিই। হ্যাঁ 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 সেটা হচ্ছে যে এই সমস্ত আলোচনাটা থেকে আমাদের মানে রাষ্ট্রবিজ্ঞানে বা রাজনীতি চর্চায় একটা তত্ত্ব নিয়ে খুবই আলোচনা হয়। শুধু একটু ছুঁয়ে যাই আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্যে, যে এখানে একটা পলিটিক্স অফ রিডিংয়ের ব্যাপার চলে আসছে। মানে একজন চিন্তাবিদের অনেকগুলো সময়ে অনেকগুলো লেখা, অনেকগুলো ধারণা থাকে, ক্রমবিবর্তিত হয়, যেটা বিশ্বজিৎবাবু বারবার বলছেন, রবীন্দ্রনাথের যেভাবে ক্রমবিবর্তন হয়েছিল। তা আমি যে কাকে, কোন লেখাটাকে, কোন উপাদানগুলো, যিনি বিশ্বজিৎ রায় আগেই বলেছেন এই উপাদানগুলোর কথা, কোন উপাদানকে আমি বেছে নেব, গুরুত্ব দেব, কোনটাকে প্রায়োরিটি দেব, কোন সময়ে কোনটাকে মানে প্রাগাধিকার দেব, এই অগ্রাধিকার দেব, এটা রাজনীতির ওপর নির্ভর করে। এবং সেইখানেই হিন্দুত্ববাদী রাজনীতি বিবেকানন্দের কতকগুলো বক্তব্যকে নিয়ে দেখানোর চেষ্টা করে যে বিবেকানন্দ ছিলেন অত্যন্ত গোঁড়া হিন্দু, হিন্দুত্বের প্রচারক ইত্যাদি। আর যদি এর বিকল্প কোনো রাজনীতি, প্রতিরোধী রাজনীতি আজকে মাথাছাড়া দিতে চায়, তাহলে তাকে কিন্তু বিবেকানন্দের এই উপাদানগুলোকে অন্যভাবে রিড করতে হবে, অন্যভাবে পাঠ করতে হবে টেক্সটটাকে, এবং সেখানে তুলে ধরতে হবে বিবেকানন্দের অন্যান্য দিকগুলোকে, অন্যান্য ভাবনা চিন্তাকে। এটা একটা আমার মন্তব্য। আর আমার একটা প্রশ্ন আছে, যদিও প্রশ্নটা হয়তো একটু বিষয়ের বাইরে যাবে কিনা আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমার খুব কৌতূহল হচ্ছে জানার যে হিন্দুত্ববাদীরা মুসলিমকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করেই রামরাজ্য প্রতিষ্ঠা করতে চান। তাই এটা তাদের বহু লেখায় পাওয়া গেছে, পাওয়া যায় বহু বক্তব্যে। আর মুসলিম হচ্ছে শত্রু। ভারতের সেই হাজার হাজার বছরের সভ্যতা হচ্ছে হিন্দু সভ্যতা, সেখানে বহিরাগতের আক্রমণ প্রথম হলো মুসলিম আমলে, হ্যাঁ, ইংরেজ আমলে নয়। তো এই মুসলিমের যে কদাচার, তার যেভাবে তারা ভারতীয় হিন্দু সভ্যতাকে কলুষিত করেছে, তার বিরুদ্ধে এমনকি ইংরেজকেও সহায়তা করেছেন অনেক হিন্দুত্ববাদী নেতা ঔপনিবেশিক সময়। তো এই যে মুসলিম বিদ্বেষ বা ইসলামোফোবিয়া, এখন বিবেকানন্দকে যখন বলা হয় গর্বের সঙ্গে বলো আমি হিন্দু, তখন পোজ করা হয়, তখন এইভাবে তুলে ধরা হয় যেন বিবেকানন্দ মুসলিম বিরোধী। এখন আমি বিবেকানন্দের কয়েকটা লেখাপত্রে একটু অন্যরকম মন্তব্য পড়েছি, যে ভারতবর্ষ যখন শক্তিশালী হবে, পূর্ণ শক্তিতে প্রকাশিত হবে, তার দৈহিক শক্তির উৎস হবেন মুসলমান, আর তার মস্তিষ্কের বৌদ্ধিক শক্তির উৎস হবেন হিন্দু। আবার এটাও শুনেছি যে রামকৃষ্ণ তিনি চার্চে গিয়ে, মসজিদে গিয়ে
তিনি ইসলাম মতে উপাসনা করেছিলেন, চার্চে গিয়ে খ্রিস্টান মতে উপাসনা করেছিলেন। বিবেকানন্দও সম্ভবত এ ধরনের কিছু কাজ করেছিলেন। তো এখানে বিবেকানন্দ কি রামরাজ্যকে যদি কিছু ভেবেও থাকেন, কিছু কিছু জায়গায় হয়তো প্রশংসাও করেছেন, তো বা হিন্দু ধর্মের, তিনি কি সত্যি মুসলিম বিরোধী বা বিদ্বেষী ছিলেন, না তার ঠিক মনোভাবটা কি ছিল? আচ্ছা, প্রথমে বলি যে আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। এটা আমি গোড়াতেই বলে দিয়েছিলাম যে যে কোনো রিডিং, যে কোনো পাঠ, তার একটা রাজনীতি থাকে। স্বভাবতই আমার আজকের রাজনীতি খুব সুস্পষ্ট এবং পরিষ্কার, যে যারা বিবেকানন্দকে হিন্দুত্ববাদী হিসেবে প্রচার করতে চান, আমি তাদের প্রতিরোধ করবার জন্য বিবেকানন্দের মধ্য থেকে সেই উপাদানগুলোকে বেছে নেব, এবং শুধু বেছে নেব না, ক্রমিকতায় সাজাবো, যাতে বোঝা যায় যে বিবেকানন্দকে একমাত্রিকভাবে হিন্দুত্ববাদী বলবার কোনো কারণ নেই। দ্বিতীয়ত হচ্ছে যে বিবেকানন্দ মুসলমানদের সম্পর্কে বিবেকানন্দের কি ধারণা ছিল। একাধিক, প্রথম কথা হচ্ছে যে বিবেকানন্দ মুসলমানদেরকে বহিরাগত বলে মনে করতেন না। হ্যাঁ, এটা এটা প্রথমে বলে দেয়া ভালো যে বহিরাগত এটা মনে করছেন না। যেমন তিনি লিখছেন, আমি ওই বর্তমান ভারতেই আবার চলে যাই, অনেক রাজাই দেখা যাচ্ছে যে চণ্ডাশোকত্ব অনেক রাজাই আজন্ম দেখাইয়া যান, ধর্মাশোকত্ব অতি অল্প সংখ্যক, আকবরের ন্যায় প্রজারক্ষকের সংখ্যা আরঙ্গজীবের ন্যায় প্রজাভক্ষকের অপেক্ষা অনেক অল্প। অর্থাৎ চণ্ডাশোক, ধর্মাশোক, আকবর, ঔরঙ্গজেব, এই ধরনের দনুকতা তিনি তৈরি করছেন, এবং তিনি মুঘল সাম্রাজ্যের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ, যে কারণে পরবর্তীকালে দেখবেন যে সুভাষচন্দ্র তিনি দুটো সুবর্ণ যুগের কল্পনা করেন। একটা হচ্ছে গুপ্ত আমলের সুবর্ণ যুগ, আর আরেকটা হচ্ছে আকবরের সুবর্ণ যুগ। ফলে এটা একটা আশ্চর্য রকম কৌশল। দুটো, ঊনবিংশ শতাব্দীতে আমরা একটা সুবর্ণ যুগের ভাবনা শুরু করলাম। এই কারণে সুভাষচন্দ্রের কথা বললাম, যে সুভাষচন্দ্র কিন্তু বিবেকানন্দপন্থী, বিবেকানন্দ ভালো করে পড়েছেন। ফলে বিবেকানন্দের মধ্যে ইসলামের প্রতি বিদ্বেষ একেবারেই দেখা যায় না। অখণ্ডানন্দ সারগাছিতে তিনি একটা অনাথ আশ্রম তৈরি করেছেন, সেখানে হিন্দু, মুসলমান সমস্ত ধর্মের মানুষদের রাখা হয়, এবং বিবেকানন্দ সেখানে অখণ্ডানন্দকে বলছেন চিঠিতে যে যেন অন্য ধর্মের যে সমস্ত অনাথ রয়েছেন তাদের ধর্ম যেন কোনোভাবেই বিনষ্ট করা না হয়, এবং অখণ্ডানন্দকে সারগাছিতে ওই আশ্রম করবার জন্য জমি দিয়েছেন যিনি, তিনি একজন সম্ভ্রান্ত মুসলমান, তিনি জমি দিয়েছেন। তৃতীয়ত, 1899-তে যখন ত্রিগুণাতীতানন্দ উদ্বোধন পত্রিকা প্রকাশ করছেন, তখন বিবেকানন্দ একটি চিঠিতে লিখছেন যে আরবি ফার্সি জানা কোনো মুসলমান ধর্মাবলম্বীকে খুঁজে বার করো, যাতে আরবি ফার্সিতে কি কি আছে, কি কি হয়েছে, সেগুলো যদি বাংলায় অনুবাদ করে দেওয়া যায়, তাহলে আমাদের অতীত জানতে পারব। ফলে কখনোই এই বিদ্বেষ তার মধ্যে সুস্পষ্ট নয়। এর পাশাপাশি আপনি যেটা বললেন, ইসলামিক দেহ এবং বৈদান্তিক মস্তিষ্ক, সেখানে বডি মাইন্ড, এই দ্বিবিভাজন, শরীর এবং বুদ্ধি, এই দ্বিবিভাজন তৈরি করছেন কিনা এটা যেমন ভাবা যেতে পারে, তার পাশাপাশি বিবেকানন্দ হিন্দু ভারতকে তামসিকতায় আচ্ছন্ন বলে মনে করছেন। এই যে হিন্দু শরীর সম্পর্কে বিরক্তি, এটা তো শুরু হয়েছিল মেকলেজ মিনিটের পর থেকে। মেকলে মনে করতেন যে হিন্দুরা হচ্ছে এফেমিনেট। তার ফলে দেখুন বঙ্কিমচন্দ্র একজন শক্তিশালী হিন্দু কাউকে চাইছেন। রাজসিংহ হচ্ছে বঙ্কিমচন্দ্রের উপায়, যে রাজসিংহ এফেমিনেট নয়। আচ্ছা, বিবেকানন্দ তার কল্পনায়
এফিমিনেসির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ইসলামিক শরীরকে আলিঙ্গন করছেন, এভাবেও আপনি রিড করতে পারেন। ওই মাইন্ড বডি এই এই ডিভিশন, এই হায়ারার্কিতে না গিয়ে বলতে পারেন যে আমাদের এফিমিনেসি এটার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, সাহেবদের তৈরি করা এফিমিনেসির ধারণাকে বিরোধিতা করবার জন্য আমি ওই ইসলামিক শরীরকে ধারণ করতে চাই। এবং এটা ঠিকই যে রামকৃষ্ণদেব তিনি ওই ইসলামী মতে সাধনাও করেছিলেন, এবং ইসলামিক খাওয়া দাওয়া বিবেকানন্দের বাড়িতে, অত্যন্ত কসমোপলিটান একটি পরিবার, সেখানে খাওয়া দাওয়ার বিশাল আয়োজন ছিল, এবং বিশ্বনাথ দত্ত অসম্ভব ভালো রাঁধতে পারতেন। আচ্ছা, বিবেকানন্দ কিন্তু হিন্দি এবং উর্দু, লাহোরে উর্দুতে বক্তৃতা করেছেন, বুঝতে পেরেছেন? ফলে এই সূত্রগুলো যদি খেয়াল রাখি, তাহলে বিবেকানন্দ সম্পর্কে ওই মুসলমান বিদ্বেষীর ধারণা সেটা বোধহয় সুস্পষ্ট হবে না। তবে এটা ঠিক যে যদি কোথাও কোথাও আমরা আদারনেস, অপরত্বের ধারণা তৈরি করি, অন্য ধর্মের অপরত্ব যদি প্রগাঢ় হয়, তখন কোথাও কোথাও তিনি একটু প্রতিহত করবার চেষ্টা করেছেন অ্যাপারেন্টলি। কিন্তু তার পাশাপাশি অন্য বিস্তার ছিল। উদ্বোধন পত্রিকাতে আমি দেখেছি বিজ্ঞাপন, আতরের বিজ্ঞাপন। সেই সময় আপনারা জানেন যে ইসলাম ধর্মাবলম্বীরা আতর উৎপাদন করতেন। উদ্বোধন পত্রিকাতে তার বিজ্ঞাপন আমি দেখেছি বিবেকানন্দের জীবৎকালে। ফলে সব মিলিয়ে আমি বলতেই পারি যে এটা মনে করবার কারণ নেই যে বিবেকানন্দ মুসলমান বিদ্বেষী ছিলেন এবং বহিরাগতের ধারণা থেকে মুসলমানদের বের করে দিতে চাইছেন। এবং বিবেকানন্দের ব্যক্তিগত জীবনে ওর পরিবারে একটি জমি অধিগ্রহণ করেছিল, কিনে নিয়েছিল মুসলমান পরিবারের কাছ থেকে। তারপর সেই মুসলমান পরিবারের পিতা তিনি মারা গেলেন, তো তিনি ভুবনেশ্বরীকে এসে বলেছেন যে মা তুমি মারা গেছেন, তাহলে কি হবে? জমিটা তখন ভুবনেশ্বরী আবার ওদেরকে ফিরিয়ে দিয়েছেন। এবং এটাও খুব মুশকিলের। আপনি জানেন যে যখন বিশ্বনাথ দত্ত মারা গেলেন, তখন আত্মীয় পরিজনরা সবই বিবেকানন্দের, তাদের যে সম্পত্তি ছিল, বিশ্বনাথ দত্তের যে সম্পত্তি, সেগুলো আত্মীয় পরিজনরা দখল করে নিচ্ছেন। তখন বিবেকানন্দকে কোর্টে যেতে হচ্ছে, এবং উনি ওই ক্ষেত্রীর মহারাজকে বলেছিলেন যে আমি থাকি বা না থাকি, যদি মারাও যাই, তাহলেও আমার মা এবং ভাই এদের যেন কোনো কষ্ট না হয়, কারণ তিনি তো আর অভিভাবকত্ব করতে পারছেন না। এবং যে টাকা তিনি ধরুন বক্তৃতা দিয়ে উপার্জন করছেন, ধরুন অত কম সময় মঠের জমি কেনা, মঠের ব্যবস্থা করা, এ তো এক ধরনের ব্যবস্থার জন্য তাকে অর্থ উপার্জন করতে হচ্ছে, সেই অর্থ তার নিজের কাজে লাগাচ্ছেন না। এবং তখন তার লেকচার, বক্তৃতা, তার জন্য সেই সময় স্টাডি হচ্ছে তার এজেন্ট। তার ফলে স্টাডি তার বক্তৃতার ব্যবস্থা করে তাকে একটা টাকা দেন, সেই টাকা নিয়ে বিবেকানন্দ দেশে পাঠিয়ে দেন। ফলে একটা লড়াই তো ছিল। এই সবটাই একটু ভাবা দরকার বলে মনে হয় আর কি। অনেক ধন্যবাদ অধ্যাপক বিশ্বজিৎ রায়কে আজকের এই চমৎকার আলোচনাটি উপহার দেওয়ার জন্যে। প্রকাশ, আমরা কি এবার শেষ করতে পারি? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক বিশ্বজিৎ রায় মহাশয়কে। খুব সুন্দরভাবে আজকের আলোচনাটি করেছেন, এবং অধ্যাপক প্রদীপ বসু স্যারকেও অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে আজকের আলোচনার সভাপতিত্ব করেছেন। তো আজকের আলোচনা খুব সুন্দর হয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ আলোচনাতে অংশগ্রহণ করার জন্য। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি।